দীর্ঘ 1 ঘন্টা পর হুঁশ ফিরল উৎসার, তবুও ঠিক করে তাকাতে পারছে না। একটু নড়ে চড়ে গালে হাত রাখতেই মৃদু ব্যথা অনুভব করল সে। উৎসাকে দেখে যে কেউ মনে করবে সবেমাত্র ঘুম থেকে উঠেছে মেয়েটা। পিট পিট করে চোখে তাকালো আশেপাশে। নিজের সামনে চেয়ারে পায়ের উপর পা তুলে বেশ রাজকীয় ভঙ্গিতে বসে আসছে ঐশ্বর্যরিক চৌধুরী। ঐশ্বর্যকে দেখে ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল উৎসার। হাত পা অটোমেটিক কাঁপছেন। ঐশ্বর্যের পেছনে দাঁড়িয়ে আছে বাকিরা, নিকি, রুদ্র, কেয়া, জেসন, মিহি আর সবার পিছনে আফসানা পাটোয়ারি। সবাই অসহায় চোখে তাকায় উৎসার দিকে। ওদিকে উৎসার চোখ দুটি সামনে বসা সুদর্শন পুরুষের দিকে আছে। ঐশ্বর্য অগ্নি চক্ষুদয় জল করছে, এমনতর দৃষ্টিতে তাকিয়ে আছে। উৎসাহ শুকনো ঢোক গেল। ঐশ্বর্য হিসিয়ে বলল, তোরা সবাই বাইরে যা, আমার ওর সঙ্গে কথা আছে। একা কথা বলবে? এটা যেন উৎসার কানে রীতিমতো ঝংকার তুলল। সে লাফ দিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু শরীর দুর্বল হওয়ার কারণে খানিকটা ঝাঁকুনি অনুভব করল। ব্যালেন্স বজায় রাখতে খাটের পায়ে হাত রেখে শক্ত করে দাঁড়ালো উৎসাহ। অস্থির কণ্ঠে বলে, না না, আমিও তোমাদের সঙ্গে যাব। ঐশ্বর্য চট করে উঠে দাঁড়ালো। উৎসাহের সামনাসামনি এসে পকেটে হাত গুজে টান টান হয়ে দাঁড়ালো। তোরা সবাই যা, আই সেড গেট আউট। ঐশ্বর্য শান্তভাবে কথাটা বললেও কথার মধ্যেও উত্তাপ কাজ করছে। সবাই মুহূর্তে জায়গা খালি করলো। একে একে সবাই বেরিয়ে গেল। ঐশ্বর্য পট করে গিয়ে দরজা লক করে দেয়। উৎসাহ 2 কদম পিছিয়ে গেলে ঐশ্বর্য সোজা হয়ে দাঁড়ালো। অদর বাকি বলল, এই মুহূর্তে তোর সঙ্গে আমার ঠিক কী করা উচিত বলতো রোজ? উৎসাহ ফুফাচ্ছে, ভয় লাগছে ঐশ্বর্যকে। ঐশ্বর্য এগিয়ে আসতে লাগলো। তৎক্ষণাৎ উৎসাহ পিছিয়ে যায়। ঐশ্বর্য আচমকা এসে উৎসাহকে গালে আরেকটা থাপ্পড় বসালো। টেবিলের কোণে গিয়ে আঘাত লাগলো তার। মুখ থেকে বেরিয়ে এলো অস্পষ্ট সুরে আহ শব্দটি। ঐশ্বর্য এখানেই থামল না, উৎসাহকে দেয়ালের সঙ্গে চেপে ধরল। হাউ ডেয়ার ইউ! তুই আমাকে না বলে ডিরেক্ট বাংলাদেশ চলে এলি? এত সাহস কোথা থেকে আসে? ঐশ্বর্য খুব শক্ত করে চেপে ধরে আসে উৎসাহকে। গলা ফেটে কান্না পাচ্ছে। ব্যথা পাচ্ছি আমি। ঐশ্বর্য শুনল, তবে উৎসাহকে ছাড়ল না। আরও খানিকটা চেপে ধরে, তুই জানিস আমার কি অবস্থা হয়েছিল? আজকে শুধু তোর জন্য ম্যাড হয়ে ছুটে এসেছি বাংলাদেশে। উৎসাহ ঠোঁট টিপে কান্না আটকানোর চেষ্টা করে। কেন এসেছেন? আমাকে তো ভালোবাসেন না, তাহলে কেন আসবেন? ঐশ্বর্য উৎসার কথায় আরও রেগে গেল। উৎসাহকে নিজের দিকে ফিরিয়ে গাল চেপে ধরে, ভালোবাসি বা না বাসি তোকে বলতে হবে? তুই ব্যাস আমার সাথেই থাকবি। উৎসাহ ঐশ্বর্যের হাত চেপে ধরে, থাকবো না, ছাড়ো না আমায়। ঐশ্বর্য আচমকা উৎসাহকে তুলে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। উৎসাহের শব্দ করে কেঁদে উঠল। ব্যথা পাচ্ছে সে। আমার কষ্ট হচ্ছে। আপনি কষ্ট দিচ্ছেন চৌধুরী সাহেব। ঐশ্বর্য ভীষণ ক্লান্ত। সে নিজেও এসে উৎসার মুখোমুখি বসল। দরজায় কান পেতে সব কিছু শুনল সবাই। আফসানা পাটোয়ারি তেতে উঠল। এসব কী হচ্ছে এই বাড়িতে? আগে তো এই মিহি বাইরে এসব করতো, এখন তো দেখছি উৎসা বাড়ির ভেতরে এসব শুরু করেছেন। নিকি বিরক্তি নিয়ে বলল, মা তুমি থামো প্লিজ। আফসানা পাটোয়ারি থামলেন না, মোটেও না। আমি থাকতে এসব খারাপ কাজ করতে দিব না। এক্ষুনি ওদের বের করব। রুদ্র গর্জে ওঠে, মা তুমি যাও এখান থেকে, জাস্ট লিভ। আফসানা পাটোয়ারিকে এক প্রকার জোর করে সবাই বের করে দিল। আচমকা নিকি রুদ্র হেসে উঠল। নিকি পেঞ্চ করে বলল, ভাই কিছু বুঝতে পারলে? রুদ্র ঠোঁট গোল করে বলে, থুরা থুরা। কেয়া ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। থুরা থুরা মানে কি? রুদ্র ছোট্ট করে দেখায়, মানে অল্প অল্প। জিসেন মুস্কি হাসলো। কেয়া অদর প্রসারিত করে হাসলো, তাহলে আমিও। নিকি শুধু, তুমিও কি? কেয়া রুদ্রের মতো ছোট্ট করে দেখায়, বুঝতে পেরেছি, থুরা থুরা। কেয়ার কথায় সবাই খিলখিলিয়ে হেসে উঠল। রুম জুড়ে পিনপতন, নীরবতা। ঐশ্বর্য উৎসাহ দুজনেই বিছানায় শুয়ে আছে। ঐশ্বর্য আর চোখে তাকায় উৎসার দিকে। মেয়েটা ব্যথা পেয়েছে, কপাল কেটে গিয়েছে, থাপ্পড় খেয়ে ঠোঁটের কোনো কিছুটা লেগেছে। চোখ বুজে নীরবে জল ফেলছে। ঐশ্বর্য উঠে বসলো। আশেপাশে চোখ বুলিয়ে শুধু, ফার্স্ট এড বক্স কোথায়? উৎসার আগে দুঃখে কিছু বলে না, চুপ করে রইল। ঐশ্বর্য দীর্ঘশ্বাস ফেলল, নিজে উঠে গিয়ে ড্রয়ার খুঁজতে লাগলো। অতঃপর ওয়ারড্রপের উপরে দেখতে পায় উৎসার কাছাকাছি এসে বসতেই উৎসা বেঁকে গেল। ঐশ্বর্য টেনে নিজের কাছাকাছি আনলো। ওকে জোরপূর্বক ব্যান্ডেজ করে দেয়। ব্যান্ডেজ করতে করতে বলে, লাস্ট টাইম ওয়ার্নিং দিচ্ছি, এরপর যদি কখনো আমাকে ছেড়ে আসার কথা ভাবা হয় তাহলে জান খেয়ে ফেলবো। মাইন্ডেড। উৎসা মৃদু কেঁপে উঠল। ঐশ্বর্য ফার্স্ট এড বক্স রেখে এলো। প্রচণ্ড টায়ার্ড। স্যুট খুলে সোফার উপর রাখলাম। শরীরে ঘামের বৃষ্টি গন্ধ করছে। ঐশ্বর্য শার্ট খুলতে শুরু করে। ও সে নির্লজ্জের মতো তাকিয়েছে ঐশ্বর্যের দিকে।
শার্ট খুলতে বলিষ্ঠ দেহে দেখতে পায় অদ্ভুত সুন্দর পুরুষ ঐশ্বর্য। উৎসার ভেতরটা মুহূর্তেই শুকিয়ে গেল। ওভাবে তাকাচ্ছ কেন, বেহায়া মেয়ে মানুষ। উৎসা থতমত খেয়ে গেল। ঐশ্বর্য উৎসার দিকে তাকালো। উৎসা আবারও তাকায়, চোখাচোখি হয় দুজনের। ঐশ্বর্য ধীরগতিতে এগিয়ে এসে রুমের লাইট অফ করে দেয়। আতকে ওঠে উৎসা। ঐশ্বর্য এসে বিছানায় বসে, একদম উৎসার সামনাসামনি। তর্জনী আঙুল দিয়ে উৎসার গালে স্পর্শ করে ঐশ্বর্য। সরি। উৎসা কাঁপছে। এই ঐশ্বর্য এমনিতেই তাকে মেরেছে, এখন দেখা যাবে আবারও গাল চেপে ধরবে। আপনি ভালোবাসেন না, তাহলে কেন থাকবো বলুন তো? ঐশ্বর্য বিরক্ত নিয়ে বলে, জাস্ট শাট ইউর মাউথ। ঐশ্বর্য উঠে গিয়ে জানালা খুলে দেয়। ছাদের বাইরে ছোট ছোট লাইটের কৃত্রিম আলো এসে রুমকে আলোকিত করে তুলেছে। এ কী করছেন আপনি? যান আমার ঘর থেকে। ঐশ্বর্যের ঘোর লাগা কণ্ঠস্বর। উৎসা বেশ বিরক্ত হয়। একে তো গালে কপালে ব্যথা করেছে, তার উপর এসব বাজে বাজে কথা। সুইট হার্ট, তোমাকে মিস করেছি। উৎসা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। যত সব ঢং। আচ্ছা, একা একা চলে এলে কিছু হলে কি হতো? উৎসা ভাবলেহীনভাবে, হলে হতো, অন্তত আপনার থেকে তো মুক্তি পেতাম। ঐশ্বর্য বাঁকা হাসলো। উৎসাকে আকাশ দেখিয়ে বলল, ওই যে দেখো আকাশ, ওর বুকে কিন্তু একটাই চাঁদ। আচ্ছা, চাঁদকে তো সবাই ধরতে চায়, কখনো কি পেরেছে ধরতে? আর আকাশকে কখনো চাঁদকে ছেড়েছে? না তো। ঐশ্বর্যের কথা কিছুই বুঝলো না। ঐশ্বর্য ফের বলল, ঠিক তেমনই, তোমাকে আমি ছাড়ছি না সুইট হার্ট। উৎসা ফুঁসে উঠল, অসভ্য লোক একটা। উৎসা তাতে দাঁত চেপে হিসিয়ে বলল, আপনি বের হন আমার রুম থেকে, আমি ঘুমাবো। ঐশ্বর্য শুনল না। কোনো ঘুম নেই, আজ আমরা রাত জাগবো। উৎসাহ চমকে ওঠে, কি রাত জাগবো মানে? ঐশ্বর্য উৎসের কাছাকাছি গিয়ে ওর হাত ধরে টেনে জানালার পাশে নিয়ে এলো। আজ এখানেই থাকবো, কোনো ঘুম টুম নেই। ঐশ্বর্যের কোনো কারণই বুঝতে পারল না। আকাশে বড় একটা চাঁদ উঠেছে, রূপালী থালার মতো চাঁদ, বিউটিফুল। ঐশ্বর্যের প্রশংসা শুনে নিষ্পলক তাকালো উৎসা। আপনি চাঁদের সৌন্দর্য দেখেন? ঐশ্বর্য মৃদু হাসল, হু, আগে দেখতাম। মাম্মা থাকাকালীন চাঁদ রাত জেগে পার করতাম। মাম্মা সারা রাত জানালা খুলে বসে থাকত। উৎসা ঐশ্বর্যের কথাগুলো মন দিয়ে শুনল। লোকটা যেমন দেখায়, আসলে তেমন না। শুনো, ঐশ্বর্য ফিসফিসিয়ে বলল। উৎসা ভ্রু কুঁচকে নেয়। কি? ঐশ্বর্য উৎসার হাত টেনে কাছাকাছি নিয়ে এলো। কপালে গাঢ় একটা চুমু খায়। রেড রোজ যাওয়ার কথাটা আর কখনো ভাববে না। এটা আমার নিষেধ। উৎসা পিলে চমকে উঠে, ঐশ্বর্য তো তাকে ভালোবাসে। কিন্তু কেউ স্বীকার করে না। ভালোবাসেন? ঐশ্বর্য নাহুচ করল। উহু। উৎসার বিগড়ে গেল। ফা, জি, লোক একটা। সরুন। উৎসা চলে যেতেই ঐশ্বর্য হাত টেনে ধরে, বুক বরাবর টেনে এলো। ইয়াক, আপনার শরীর থেকে শ্রী গন্ধ আসছে। ঐশ্বর্য ভ্রুকুটি করে নেয়। ঐশ্বর্য উৎসাকে ঝাপটে জড়িয়ে ধরে। ঘামের গন্ধ গায়ে মেখে নাও। উৎসার আগে ঐশ্বর্যকে ধাক্কা দিল। সরুন, ঘুমাবো আমি। ঐশ্বর্য উৎসাকে তুলে বিছানায় নিয়ে গিয়ে শুয়ে দিল। কি করতে চাইছেন? উম্মা হুম্মা। ঐশ্বর্য ঠাস ঠাস করে 2-3টে চুমু খায়। উৎসা তম্বা খেয়ে গেল। ঐশ্বর্য উৎসার চিবুকে হাত ছুঁয়ে বলে, রাত জাগতে হবে। উৎসা ফ্যাল করে তাকিয়ে আছে। ঐশ্বর্য বক্ষস্থলে মধ্যে খানে উষ্ণ ছোঁয়া দিতেই কেঁপে উঠল উৎসা। আপনি পাগল। অফকোর্স, এখনো ডাউট আছে? ঐশ্বর্যের বাঁকা হাসি রাগের কারণ হচ্ছে উৎসার। ঐশ্বর্য উৎসার বুকে মাথা রেখে নিশ্চুপ ভঙ্গিমায় শুয়ে রইল। তুমি কিছু বলবে? নাকি আমি কিছু করব? আফসানা পাটোয়ারি রুমে এসে শহীদের উপর রাগ দেখাতে লাগল। মেজা, বিগ রে গেল শহীদের। নির্লজ্জ মহিলা, এবার তো কিছুটা লজ্জা করো। ছি, হার কত, এবার সবাইকে রে হাই দেও। আফসানা রীতিমতো তম্বা খেয়ে গেল। কেউ তো তাকে গুরুত্বই দিচ্ছে না। সূর্যের তপ্ত রশ্মি মুখে পড়তেই নাকমুখ কুঁচকে নেয় ঐশ্বর্য। মুখ দিয়ে বেরিয়ে এলো শব্দটি, পাশের বালিশ টেনে মুখে উপর চেপে ধরে ফের ঘুমানো ট্রাই করল ঐশ্বর্য। তৎক্ষণাৎ মস্তিষ্ক না দেয় উৎসার কথা, বিছানায় হাতরে উৎসাকে খোঁজার ট্রাই করল। কিন্তু উৎসা বিছানায় নেই। ঐশ্বর্য উঠে বসল। অ্যালার্ম ঘড়িতে দেখল সবে 10টা বাজে। ঐশ্বর্য ঘুম জড়ানো কণ্ঠে আওড়ালো, ফ্রেড রোজ আরেকটু ঘুমাতে পারত। কি দরকার ছিল এত সকালে উঠার? ঐশ্বর্য বেশ বিরক্ত নিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো বাইরে যাওয়ার উদ্দেশ্যে। রান্নাঘরে সবার জন্য চা কফি তৈরি করতে ব্যস্ত উৎসা। কিন্তু মন তার অন্য কোথাও। এই তো ভোরের দিকে রুম থেকে বের হতেই আফসানা পাটোয়ারি আচমকা এসে উৎসাকে টেনে নিয়ে গেল। তার উপর ছুড়ে দিল শ্রী সব প্রশ্ন, কি রে, এটা কি তুই বস্তি পেয়েছিস, যে যা ইচ্ছে করবি? উৎসা আফসানা পাটোয়ারির কথায় তম্বা খেয়ে গেল। কি বলছো এসব মামি? আফসানা পাটোয়ারি শাসানোর সহিতে বলে।
একদম ন্যাকামি করবি না। ঐশ্বর্যের সঙ্গে রাত কাটিয়ে খুব ভালো লেগেছে বুঝি? এখন ওকে পটানোর ধান্দা করেছিস। উৎসার নিঃশ্বাস ভারী হয়ে আসছে, আফসানা কথায় ভেতরটা কেঁপে উঠছে তার। মামি আমি তোমাকে শেষবারের মতো বলছি, আর কখনো আমাকে এসব বাজে কথা বলবে না। আফসানা পাটোয়ারি উৎসার দিকে তেড়ে আসে। সেই মুহূর্তে নিকি চলে এলো। মা স্টপ ইট, কি করছো তুমি? নিকিকে দেখে থেমে গেল আফসানা পাটোয়ারি। উৎসা তুই এদিকে আয়। নিকি উৎসাকে নিয়ে যেতে লাগলো। আফসানা চেঁচিয়ে উঠল, আর কতদিন বাঁচাবি তুই আর তোর ভাই ওকে? নিকি ফোঁস করে শ্বাস টেনে বলে, যতদিন তুমি এমন করবে, ঠিক ততদিন আমরা ওকে বাঁচাবো। আফসানা পাটোয়ারি দাঁতে দাঁত চেপে হো করছে। উৎসার ভাবনার মাঝে নিকি হাঁক ছেড়ে বলে, উৎসা বনু সবাইকে চাগুলো দিয়ে দে। উৎসা ব্যস্ত হাতে চায়ের কাপগুলো নিয়ে রান্নাঘর থেকে বের হয়। এদিকে ঐশ্বর্য ঘুম থেকে উঠে ডিরেক্ট ড্রয়িং সোফায় এসে বসল। ইতিমধ্যে বাকিরা উপস্থিত ছিল ওখানে, শুধু আফসানা পাটোয়ারি আর শহীদ বাদে। রিক ব্রো ঘুম কেমন হলো? জিসান আর কেয়া শব্দ করে হেসে উঠল। ঐশ্বর্য বেশ ভালোই বুঝতে পারছে জিসান তাকে ঠিক কি বোঝাতে চাইছে। তবে ঐশ্বর্য কিছুই বলল না, হাত দিয়ে চুলগুলো ব্রাশ করতে লাগল। চোখ ভর্তি এখনো ঘুম, তবে তার এখন ঘুমালে চলবে না। ড্রয়িং রুমে এলো উৎসা, হাতে তার চায়ের ট্রে। চোখ গেল সোফার দিকে, ঐশ্বর্যকে দেখে পিলে চমকে উঠে তার। চোখাচোখি হয় জনের। উৎসা তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নেয়। রাতের কথা মনে পড়তেই সর্বাঙ্গ কেঁপে উঠল তার। ভাবতেই অবাক লাগছে, এই লোকটা সারা রাত বকবক করেছে, একটুও থামেনি। আশ্চর্য একটা মানুষ, এখন দিব্যি আয়েশ করে ঘুম থেকে উঠেছে। উৎসা এগিয়ে গিয়ে সবার হাতে চায়ের কাপ তুলে দিল। নিকি বলে, কি রে ভাইয়ের কফি আনিসনি? উৎসা এক পলক ঐশ্বর্যকে দেখে বলল, আমি ভেবেছিলাম হয়তো ঘুম থেকে উঠেনি, এক্ষুনি নিয়ে আসছি। উৎসা দ্রুত পায়ে রান্নাঘরে গেল। এইদিকে ঐশ্বর্য উঠে আবারও দোতলার উদ্দেশ্যে রওনা দেয়। কিচেন ঘরে গেল নিকি, রুদ্র, কেয়া, জিসান। উৎসা সবাইকে একসঙ্গে দেখা ভ্রু কুঁচকে নেয়। কি হয়েছে, সবাই একসঙ্গে কিচেনে কি করছো? নিকি গলা রি দেয়। উহু উহু, শুনলাম কেউ নাকি কারো জন্য একেবারে জার্মানি থেকে ছুটে এসেছে। আচ্ছা ব্যাপারটা কি? উৎসা অস্বস্তিতে পড়ে গেল, কি বলবে বুঝতে। আমতা আমতা করে বলল, কি সব বলছো আপু? নিকি বুকে হাত গুজে দাঁড়ালো। রুদ্র ভ্রুকুটি করে বলে, আচ্ছা তাহলে তুই এভাবে বলবি না তাই তো। উৎসা পিটপিট করে তাকালো। রুদ্র কেয়ার দিকে তাকালো। কেয়া বর্ষরটা স্কি খেলো, এখন কি তাকে চেপে ধরবে নাকি? হোয়াট হ্যাপেনিং গাইজ, তোমরা আমাকে ওভাবে কেন দেখছো? রুদ্র চালো দৃষ্টিতে ফেলে বলে, এই যে ফ্লা অটিং বা তাড়াতাড়ি বলো তো ব্যাপারটা কি? রুদ্রর কথায় থতমত খেয়ে গেল কেয়া। আমি সত্যি জানি না। নিকি তুরি মে রে জিসানকে কাট কণ্ঠে বলে, এই যে ইংরেজ সাহেব বলেন তো কাহিনীটা কি? জিসান কিছুই বলল না, সে যেন পণ করেছে একটা কথাও বলবে না। রুদ্র কেয়ার দিকে 2 কদম এগিয়ে যেতেই কেয়া পিছিয়ে গেল। ভয়ে হাত পা কাঁপছে। রুদ্র মনে হচ্ছে এক্ষুনি তাকে রে দেবে। ওদের বিয়ে হয়ে গেছে, গড প্রমিজের বেশি আমি কিছু জানি না। রুদ্র থমকে গেল। এদিকে কিচেনে মিহি প্রবেশ করছিল। কিন্তু বিয়ের কথা শুনে চক্ষু চড়ক গাছ। কার বিয়ে হয়েছে? সবাই দরজার দিকে তাকালো। উৎসা শুকনো ঢুক গিলল। মিহি ভেতরে প্রবেশ করে, কেয়ার মুখের দিকে তাকায়। কি হচ্ছে এখানে? আর কেয়া কার বিয়ে হয়েছে? কেয়া কাচুমাচু করে বলল, এক্সুয়েলি আমি বলছি। উৎসা মাঝখান থেকে বলে উঠে। সবাই উৎসার মুখ থেকে শোনার জন্য তাকিয়ে আছে। উৎসা একে একে সবকিছু খুলে বলল সবাইকে। ঐশ্বর্য আর উৎসার বিয়ের কথা শুনে সবাই রীতিমতো নির্বাক। কারো মুখেই কোনো কথা নেই। আচমকা নিকি চেঁচিয়ে উঠল, ও মাই গড সত্যি ভাইয়ের সঙ্গে তোর বিয়ে হয়েছে? আই অ্যাম সো হ্যাপি। মিহি কিছুটা ভাবনায় পড়ে গেল। ঐশ্বর্যের সম্পর্কে উৎসা যতটুকু বলেছে তাতে একটু ভয় আছে মিহি। কোথাও ঐশ্বর্য উৎসাকে ছেড়ে দেবে না তো? আপু প্লিজ তোমরা কেউ এখন বিয়ে নিয়ে আলোচনা করো না। রুদ্র আশ্চর্য হয়ে বলল, কেন বোন তুই আর ভাই বিয়ে করেছি সেটা তো ভালো কথা। এটা লুকানোর কি আছে? উৎসা মলিন মুখে আওড়ালো, ওইটা ঐশ্বর্য ভাইয়ের সমস্যা, কে জানে কি করছে। অদ্ভুত। জিসান কেয়া খিলখিলিয়ে হেসে উঠল। জিসান বলল, তোমরা চলো আমি সবাইকে বলছি কেন লুকাচ্ছে মিস বাংলাদেশি। সবাই জিসানের সঙ্গে বাইরে গেল। প্রায় দুপুর 1:30টার কাছাকাছি। বেকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে ঐশ্বর্য। মিস্টার রাজেশ চৌধুরী কল করেছে তাকে। হোয়াট আর ইউ ডুইং ঐশ্বর্য? তুমি বাংলাদেশ গেছো, তাও 2বার। আনটিল ইউ টেল মি। উফ কাম ডাউন আঙ্কেল, হোয়াই আর ইউ প্যানিকিং সো মাচ? মিস্টার রাজেশ চৌধুরী হতাশ হলেন। ঐশ্বর্য তুমি জানো তো ওই মহিলা ওখানেই আছে। সো হাউ ক্যান ইউ গো? ঐশ্বর্য বাঁকা হাসল। প্রবলেম নেই আঙ্কেল, ওই মহিলাকে এবার আমি ঠিক করেই যাব। রাজেশ চৌধুরী ঐশ্বর্যকে নিয়ে টেনশনে পড়ে গেলেন।
ছেলেটা তার বোনের একমাত্র ছেলে, সেই তো দায়িত্ব পালন করছে। যদি ঐশ্বর্যের কিছু হয় তাহলে সে সত্যি কষ্ট পাবে। ঐশ্বর্য আরও কিছুক্ষণ মিস্টার রাজেশের সঙ্গে কথা বলল। অন্তত বুঝতে চাইল সে সেফ আছে। আপনাকে খেতে ডাকছে। রুমে প্রবেশ করে ঐশ্বর্যকে বেকনিতে দাঁড়িয়ে থাকতে দেখে মিনমিনে গলায় বলল উৎসা। ঐশ্বর্য ঘাড় কিয়ে তাকালো, উৎসাকে মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে। আচমকা ঠোঁটকা রে হাসল। হাসির কারণ বোধগম্য হল না উৎসার। আপনি হাসছেন কেন? ঐশ্বর্য বুকে হাত গুজে বলে। তোমাকে দেখে। উৎসা থতমত খেয়ে গেল। আমাকে দেখে? উৎসা নিজের ঘাড় গাল হাত এসব দেখতে লাগল। কোথাও কোনো সমস্যা হয়েছে নাকি? উৎসা কপাল কুঁচকে নেয়। কি বলতাবল বকছেন? মাথা কি পুরোই খারাপ হয়ে গেছে? ঐশ্বর্য সেকেন্ডের মতো ফোঁস করে শ্বাস টেনে নেয়। উৎসার কাছাকাছি গিয়ে মুখে লেগে থাকা ময়দা মুছে দেয়। উৎসা ঐশ্বর্যের কাণ্ড কারখানা কিছুই বুঝতে পারছে না। ডান। উৎসা নিজের গালে হাত বুলানো, কিছুক্ষণ আগেই রুটি বেলে শেষ করেছে। তাই হয়তো কিছুটা ময়দা লেগে গিয়েছে। উৎসা ধরা গলায় বলল, থ্যাঙ্কস। ঐশ্বর্য ঠোঁট টিপে হাসল। রেড রোজকে কিন্তু হলুদ রঙে একদম মানায় না। লালেই বেশ লাগে। উৎসা মৃদু কেঁপে উঠল। কপাল কুঁচকে নেয়। সরুন তো। ভালোবাসতে তো পারেন না, সবসময় আজেবাজে কথা বলতেই পারে। উৎসা রাগ নিয়ে বেরিয়ে গেল। ঐশ্বর্য অস্থির হয়ে উঠে, লাভ, আদেও কি কিছু আছে? কই ভালোবাসা যদি থাকতো তাহলে মিস্টার শহীদ তার মাকে হার্ট করতে পারত না। দীর্ঘ শ্বাস ফেলল ঐশ্বর্য। যে সত্যি কনফিউজড, রেড রোজকে কি সে লাভ করে? দুপুরে খাওয়া দাওয়া শেষে কেয়া সবাইকে নিয়ে উৎসাদের বাগানে গেল। অনেক রকম গাছ আছে, বিশেষ করে ফুল গাছ। উৎসা আর সাবিনা পাটোয়ারি মিলে বেশিরভাগ ফুল গাছ লাগিয়েছেন। এখন সাবিনা পাটোয়ারি অসুস্থ হওয়ার পর থেকে উৎসা গাছগুলোর যত্ন নেয়। ঐশ্বর্য কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছে। কেয়া বাগানবিলাস গাছের দিকে গেল। ওয়াও, সো বিউটিফুল। কেয়া ফোন বের করে কয়েকটা ছবি তুলে নেয়। তৎক্ষণাৎ রুদ্র ওর কাছে চলে এলো। হেই ফ্লার্টিং বাজ। কেয়া পুরুষালী কণ্ঠস্বর শুনে ঘাড় ঘুরিয়ে দেখে। রুদ্র তাকে কি সুন্দর প্রমাণ করে দিল। দেখুন মিস্টার হ্যান্ডসাম, ভালো হয়ে যান। আমাকে এভাবে ইনসাল্ট করতে পারেন না। রুদ্র ঠোঁট টিপে হাসল। ফ্লার্টিং জকে ফ্লার্টিং জ বললেও দোষ? কেয়া এক প্রকার তেতে উঠল। এই যে শুনুন, আমি আপনার সিনিয়র। সম্মান দিয়ে কথা বলুন। রুদ্র আগের ন্যায় হাসে। ও হ্যাঁ, আমি শুনলাম তুমি আমার 1 বছরের সিনিয়র। ইস সো স্যাড। কেয়া মুখ কালো। রুদ্র কেয়াকে বিরক্ত করে বেশ মজা পায়। লিসেন নিকি, প্লিজ রাগ করো না। জিসান অনেক সময় ধরে চেষ্টা করছে নিকির সঙ্গে কথা বলার। কিন্তু নিকি পাত্তাই দিচ্ছে না। সে মূলত রেগে আছে ওর উপর, অবশ্য রাগ করাটা জায়েজ আছে। পরপর 2 দিন নিকির ফোন আর নামে, সেজো কোনোটা রিপ্লাই করেনি জিসান। জানতো, একদম ডিস্টার্ব করবেন না। নিকি নাকমুখ কুঁচকে কথাটা বলল। বেচারা জিসান অসহায় ফেস করে তাকালো। নিকি পাত্তা না দিয়ে হনহনিয়ে বাগান থেকে বেরিয়ে গেল। বেচারা জিসান ফ্যাল করে তাকিয়ে রইল। ফুল গাছগুলোতে পানি দিয়ে দেয় উৎসা। তৎক্ষণাৎ লক্ষ্য করে ঐশ্বর্য ওর দিকেই এগিয়ে আসছে। উৎসা ধপসা করে গাছের পিছনে লুকিয়ে গেল। যত যাই হোক, এই লোকটার সামনে একদম যাবে না সে। হ্যালো বেইবি। পিছন থেকে আচমকা ঐশ্বর্যের কণ্ঠস্বর শুনে নিজের ভারসাম্য হারিয়ে কাদায় মাখো মাখো হয়ে গেল। ইয়াক ইয়াক। ঐশ্বর্য উৎসার এমনতর অবস্থা দেখে শব্দ করে হেসে উঠল। রেড রোজ, ইউ আর লুকিং সো ফানি। উৎসা ফুঁসে উঠল। কাদায় মাখো মাখো হয়ে পড়ে আছে উৎসা। ঐশ্বর্যের হাসি যেন থামছেই না, বেশ বিরক্ত হয় উৎসা। রাগে দুঃখে এক মুঠো কাদা তুলে ঐশ্বর্যের উপর ছুড়ে দেয়। ইয়াক, হোয়াট ডিড ইউ ডু? উৎসা মুখ বাঁকিয়ে বলল, আমাকে বিরক্ত করার সময় মনে ছিল না। এখন দেখুন আর কি করি। উৎসা কথাটা বলতে বলতে ঐশ্বর্যের হাত ধরে টেনে কাদায় ফেলে দেয়। ঐশ্বর্য চমকে উঠে, এমনিতেই তার অ্যালার্জি আছে। তার উপর এখন এভাবে কাদায় মাখো মাখো হয়ে গেল। স্টপ রেড রোজ। ঐশ্বর্য উঠে গেল, উৎসাকে টেনে তুলল। ঐশ্বর্য দ্রুত বাড়ির ভেতরে প্রবেশ করে। তার ইমিডিয়েটলি শাওয়ার নেওয়া প্রয়োজন। তোর সঙ্গে আমার কিছু কথা আছে রিক। আফসানা পাটোয়ারি ঐশ্বর্যের রুমে এলো। ঐশ্বর্য আইপ্যাড দেখছিল। আফসানা পাটোয়ারিকে দেখে ভ্রুক্ষেপ করল না। কিন্তু আচমকা আফসানা পাটোয়ারি বলে তার সঙ্গে কিছু কথা বলতে চায়। ঐশ্বর্য ভাবলেশীন ভাবে বলে, 5 মিনিট, যা বলার বলুন। আফসানা বিরক্তের রেশ টেনে বলল, তোমার প্রবলেম কি? কেন এসেছো এখানে? বারবার কেন আমাদের বাড়িতে আসছো তুমি? ঐশ্বর্য এতক্ষণ যাবত আইপ্যাডের দিকে তাকিয়ে কথা বলছিল। কিন্তু এখন আইপ্যাড ডিভানের উপর রেখে পূর্ণ দৃষ্টি নিবন্ধ করে আফসানা পাটোয়ারির দিকে। প্রথমত, এটা আপনার বাড়ি নয় মিসেস মহিলা। আর সম্পর্কের টান যদি ধরি, তাহলে হয়তো এই বাড়িটা আমার ফুপা আর ফুপির, তাই না? আফসানা দাঁতে দাঁত চেপে হিসহিসিয়ে বলল, দেখো তুমি কিন্তু বাড়াবাড়ি করছো।
আর কোন অধিকারে থাকবে? হ্যাঁ, সব সময় সবকিছু নিয়ে নেওয়া যায় না। ঐশ্বর্য ক্রূর হাসল। সিরিয়াসলি মিসেস মহিলা, আপনি বলছেন ছিনিয়ে নেওয়া যায় না? আচ্ছা, অনেকগুলো বছর আগে যখন একজনের স্বামীকে ছিনিয়ে নিয়েছিলেন তখন মনে ছিল না? ঐশ্বর্য, আস্তে কথা বলুন। আমি যা বলছি একদম সত্য। সেই মহিলার কি অবস্থা করেছিলেন মনে পড়েছে? তার সবচেয়ে বড় সম্পদ নিয়ে নিয়েছেন। এখন আবার আরেকজনের বাড়িতে তারই পদবি নিয়ে ঘুরঘুর করছেন। সেইম অন ইউ মিসেস মহিলা। আফসানা অদ্ভুত দৃষ্টিতে তাকালো ঐশ্বর্যের দিকে, তার মন চাচ্ছে এই ছেলেকে মেরে ফেলতে। এত বড় সাহস তাকে অপমান করা। দরজার কাছে দাঁড়িয়ে সব ঐশ্বর্যের আর আফসারর কথোপকথন শুনল উৎসাহ। মনের মধ্যে প্রশ্ন কি দিচ্ছে, সে যতটুকু শুনেছে। ঐশ্বর্যের মায়ের সঙ্গে ডিভোর্স হওয়ার পরেই আফসানার সঙ্গে বিয়ে হয়েছে শহীদের। তাহলে এখন ওরা আবার এসব কি বলছে? সন্ধ্যার আকাশ, সূর্য মামা ডুবে যাচ্ছে। চারিদিক লালচে আভায় আর হয়ে উঠেছে, পাখিরা ফিরছে নীড়ে। এই সময়টায় ঐশ্বর্য ঘুমাচ্ছে, কি অদ্ভুত তাই না? মাগরিবের আজান কর্ণ স্পর্শ করতেই ঘুম থেকে উঠে বিছানায় বসল ঐশ্বর্য। সে বিরক্ত, খুব বিরক্ত। একই তো এখানে কমফোর্টেবল ফিল করছে না। তার উপর ইদানিং তার ঘুমও কম হচ্ছে। এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে বেকনিতে গিয়ে দাঁড়ালো ঐশ্বর্য। মাথাটা ধরেছে, এই মুহূর্তে কড়া করে এক কাপ কফির প্রয়োজন তার। ঐশ্বর্য রুম থেকে বের হয় ড্রয়িং রুমের উদ্দেশ্যে। ড্রয়িং রুমে এসে থমকে গেল ঐশ্বর্য, সামনে দাঁড়ানো মেয়েটিকে দেখে হৃদয় স্পন্দন দ্রুত গতিতে বেড়ে গিয়েছে। এলোমেলো চুলগুলো কপালে ছড়িয়ে আছে, মুখে ক্লান্তির ছাপ। পরনের হালকা বাদামি রঙের ওড়না খানি দুপাশে ঝুলছে। খুব সাধারণ সে বাদামি রঙের সালোয়ার কামিজে অপূর্ব লাগছে। ঐশ্বর্য মৃদু হাসল। উৎসা পাটোয়ারি, এক অদ্ভুত মেয়ে। এই মেয়েকে দেখে বারংবার নিজেকে সংযত করতে অক্ষম ঐশ্বর্য। এক এক সময় এক এক রূপে নিজেকে প্রদর্শন করে এই মেয়েটি। এই তো জার্মানিতে জ্যাকেট জিন্স টপস পরেছে। তাতেও বারবি ডলের মতো লাগছিল। আর সেদিন রাতের লাল শাড়িতে নতুনভাবে দেখিয়েছে। আর আজকে একদম বাঙালি মেয়েদের মতো সালোয়ার কামিজ। উৎসাহ এদিক থেকে ওদিক বারংবার যাচ্ছে আসছে, যার দরুন পায়ের নুপুরের ছন ছন শব্দ কানে তীব্রভাবে লাগছে ঐশ্বর্যের। আচমকা নিজের হাতে কারো স্পর্শ পেয়ে চমকে উঠে উৎসাহ। ঐশ্বর্য হাত ধরেছে তার। উৎসাহ খানিকটা বিব্রত বোধ করছে, কি হয়েছে? ঐশ্বর্য অধর বাঁকিয়ে বলল, কিছু মিছু। উৎসাহ থতমত খেয়ে গেল, চোখ পাকিয়ে বলল, অসভ্য। ঐশ্বর্য আশেপাশে তাকিয়ে দেখে কেউ আছে কিনা, তবে কেউ থাকলেও পাত্তা দেয় না ঐশ্বর্য। আচমকা অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসল। টুপ করে উৎসার গালে চুমু খায়, চোখ দুটো বড় বড় হয়ে গেল উৎসার। মনে হচ্ছে এখনই মণিকোঠা থেকে বেরিয়ে আসবে। উৎসাহ মুখ খুলে কিছু বলতে, তবে তৎক্ষণাৎ ঐশ্বর্য আবারও চুমু খেল। উৎসাহ যেন মূর্তি হয়ে গেছে। এদিকে ঐশ্বর্য শীষ বাজাতে বাজাতে কিচেনের দিকে এগিয়ে গেল। সদর দরজার কাছে দাঁড়িয়ে সবটা দেখে কেয়া ফ্যাল করে তাকিয়ে আছে। দৌড়ে বাইরে গেল সে, জিসানকে ঐশ্বর্যের এন্ড বলতে। বের হতে গিয়ে ঘটল আরও একটি বিপত্তি। রুদ্রর সঙ্গে ধাক্কা খেয়ে হাতে খানিকটা ব্যথা অনুভব করল কেয়া। উফ, কি করছো মিস সিনিয়র? দেখতে পাও না নাকি? কেয়া ফুঁসে উঠে, একে তো ধাক্কা দিয়েছে, ব্যথাও সেই পেল। এখন আবার বলছে চোখে দেখি না? এই যে মিস্টার হ্যান্ডসাম, একদম বাজে কথা বলবেন না। রুদ্র ঠোঁট টিপে হাসল। কেয়া বিরক্ত হয়ে বলল, আমি তো জিসানের কাছে যাচ্ছিলাম, আপনি তো সামনে চলে এলেন। ডিসকাস্টিং। রুদ্র বেশ ভাব নিয়ে বলল, সিনিয়র আপনারে বি লাগতেছে। কেয়া ভ্রু কুচকে নেয়। হোয়াট ডু ইউ মিন বাই বি? মানে বিউটিফুল, একটু বেশি সুন্দর। কেয়া চোখগুলো ছোট ছোট করে নেয়। উহু, আমি আপনার সিনিয়র। রুদ্র হামি তুলে বললে, ব্যাপার না, তবুও আপনাকে বাচ্চাদের মতো দেখতে। আর আমাকে আপনার সিনিয়র মনে হয়, তবে একটা কথা বলি, আপনার আমার জুটি কিন্তু সেই লাগবে। কি বলেন মিস সিনিয়র? কেয়া মুখ বাঁকিয়ে নেয়। হু ডার্টি ম্যান। হেই। কেয়া যেতে যায়, রুদ্র ওর হাত ধরে। কেয়া নিষ্পলক তাকালো, রুদ্র ঠোঁট গোল করে চুমুছু রে দেয়। কেয়ার ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল, শুকনো ঢুক গিলল সে। এই প্রথম ভেতরে ভেতরে কিছু ফিল হচ্ছে তার। এর আগেও অনেকবার সঙ্গে ডেটে গিয়েছে, আরও কত কি। সব কিছুই মজার লে করেছে। কিন্তু আজ প্রথম ভেতর থেকে কিছু অনুভব করছে সে। ছাড়ুন, ধুরা ধুরা পাগল মানুষ। রুদ্র কেয়ার কথায় শব্দ করে হেসে উঠল। কেয়া দৌড়ে জিসানের কাছে যেতে লাগল। রুদ্র বুঝল, মেয়েটা অবুঝ। যতই শরীরে বড় হোক, মনের দিক থেকে এখনো বাচ্চা। তুই কি সত্যি ঐশ্বর্যের সঙ্গে থাকতে চাস উৎসাহ? উৎসাহ নিজের রুমে কাপড় গুছিয়ে আলমারি থেকে রাখছিল। সেই সময় মিহি ওর রুমে এসেছে। হঠাৎ এমন প্রশ্ন শুনে কিছুটা অস্বস্তিতে পড়ে গিয়েছে উৎসাহ, মিনমিনে গলায় বলল,
হঠাৎ এই প্রশ্ন আপু? মিহি বিছানার কাছে বসল। দেখ বোন, আমি জীবনে যে ভুলটা করেছি তা তোর জীবনে রিপিট হোক, তা আমি চাই না। উৎসা বুঝল তার বোন এখনো নিজের সঙ্গে ঘটে যাওয়া শ্রী ঘটনা ভুলতে পারেনি। প্লিজ আপু, তুমি এসব বলো না। ভুলে যাও সব কিছু। মিহি মলিন হাসল। চাইলেই কি সব ভোলা সম্ভব? দেখ, আমি সব আস্তে আস্তে ভোলার চেষ্টা করছি। এখন তুই বল, কি ব্যাপার ঐশ্বর্যের? উৎসা দীর্ঘ শ্বাস ফেলল। কি বলবে? ঐশ্বর্য তো তাকে ভালোই বাসে না। কি রে, চুপ কেন? বল। জানি না আপু, তবে রেড রোজ কাম ফার্স্ট। ঐশ্বর্য উৎসার কথার মাঝখানে এসে উৎসাকে টেনে নিয়ে যেতে লাগল। মিহি কিছুই বুঝল না। ঐশ্বর্য উৎসাকে রুমে এনে ডোর লক করে দেয়। আরে কি করছেন? ছাড়ুন। সবসময় এত টানাটানি করেন কেন? ঐশ্বর্য উৎসার হাতের উল্টো পিঠ চুমু খায়। তুমি কাছে আসো না বলেই এত টানাটানি করতে হয় বেবি। উৎসা নাক মুখ কুঁচকে নেয়। সবসময় বাজে কথা বলেন। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। উৎসা নাক মুখ কুঁচকে বলে, আচ্ছা আমাকে কেন ডেকেছেন? ঐশ্বর্য ভাবলেশীন ভাবে বলে, এমনি, ভালো লাগছিল না, তাই ভাবলাম তুমি কিছুক্ষণ কাছে থাকো। তুমি কাছে থাকলে ভালো লাগে। আচ্ছা তাই নাকি? আপনি আর আপনার বন্ধুগণ সবাই আস্ত পাগল। আর এই সব পাগল আমাদের বাড়িতে এসে হাজির। ঐশ্বর্য বিছানায় গিয়ে বসল। উৎসা এক জায়গায় দাঁড়িয়ে আছে। ঐশ্বর্য বলল, সত্যি তুমি ভালো লাগছে না ইদানিং? উৎসা চুপসে গেল। তবুও কি এই লোকটা বলবে ভালোবাসে না? লাভ মি? ঐশ্বর্য চোখ বুজে জড়ানো কণ্ঠে বলে, নো, উহু, ইউ লাভ মি। আই ডোন্ট লাভ ইউ। সত্যি? ইয়া। উৎসা নিশ্চুপ। ঐশ্বর্য আর কিছু বলল না। কিক্ষণ চলল নীরবতা। অতঃপর ঐশ্বর্য টুকরো টুকরো চুমু খায় উৎসার ঘাড়ে। মৃদু কেঁপে উঠল উৎসা। ঐশ্বর্যকে কিছুটা ধাক্কা দিল। ঐশ্বর্য উৎসার পেট চেপে ধরে আরো জড়িয়ে নেয় নিজের বুকের সঙ্গে। ঐশ্বর্যের বেসামাল স্পর্শে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে উৎসা। ঐশ্বর্য ঠোঁটকা রে হাসল। উৎসা আবেশে চোখ বুজে নিঃশ্বাস টেনে নেয়। ছাড়ুন, আমাকে ছুবেন না। বাট হোয়াই? তুমি তো আমার ওয়াইফ। উৎসা ঐশ্বর্যের হাত ছাড়িয়ে দূরে সরে গেল। ওয়াইফ ওই পেপারে ইসলামী শরীয়তে কবুল বলিনি। জান সরেন। হেই সুইট হার্ট। উৎসা দাঁড়ালো না, দৌড়ে বেরিয়ে গেল। ঐশ্বর্য ভ্রু কুঁচকে নেয়। ইসলামী শরীয়তে কবুল? প্রয়োজন হলে বলিয়ে নেবে। অ্যাম রিয়েলি সরি। নিকি প্লিজ আমার উপর অ্যাংরি হয়ে থেকো না। নিকি মুখ ঘুরিয়ে নিল। জিসান আসার পর থেকেই তার সঙ্গে কথা বলার জন্য বহু চেষ্টা করেছে। কিন্তু নিকি তেমন একটা পাত্তা দেয়নি। ইভেন জিসানের সামনে পর্যন্ত খুব একটা যায়নি। এই তো কিছুক্ষণ আগেই রুম থেকে বের হতেই জিসানকে দেখতে পেল সে। নিকি বরাবরের মতো নিজের পথ বদলে বাইরের দিকে চলে গেল। জিসান ওর পিছু পিছু যায়। নিকি হাঁটতে হাঁটতে বাগানে এসে দাঁড়িয়েছে। জিসান গুটি গুটি পায়ে এসে নিকির পিছনে দাঁড়ালো। মাই অ্যাংরি বার্ড, অ্যাম সরি। অ্যাংরি বার্ড শুনে ভ্রু কুঁচকে নেয় নিকি। আপনার সঙ্গে কথা বলবো না আপনি। ইংরেজি সাহেব বলে নিজেকে সেলিব্রিটি ভাবা বন্ধ করুন। নিকির কথা শুনে ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল জিসানের। সে সেলিব্রিটি ভাব নিয়ে ঘুরে? ও মাই গড, নো নো অ্যাংরি বার্ড, তুমি ভুল বোঝচ্ছ। নিকি দুহাত বুকে গুজে বলল। ওহ তাই নাকি? তা কারো সে যে ই না দেওয়া, কল রিসিভ না করাকে কি বলে? হ্যাঁ, অবশ্যই সেলিব্রিটি, তাই তো এত ভাব নিচ্ছিলেন। জিসান অসহায় দৃষ্টিতে তাকালো নিকির দিকে। মলিন মুখে বলে, অ্যাম সরি। নিকি গলল না। জিসান বুঝতে পারছে না এই অ্যাংরি বার্ডের রাগ কি করে ভাঙাবে। জিসান ফট করে হাঁটু গেড়ে বসে পড়ল, কান ধরে বাচ্চাদের মতো করে বলে, অ্যাম সরি অ্যাংরি বার্ড। নিকি চমকালো। ভীষণ হাসি পাচ্ছে তার। এই ছেলেটা বোকা। ইস কি সব করে। আরে কি করছেন? উঠুন। নিকি জিসানকে টেনে তুলল। জিসান সূক্ষ্ম শ্বাস ফেলল। অ্যাংরি বার্ড, তোমাকে মিস করেছি। নিকির মুখশ্রী জুড়ে লজ্জারা বীর জমালো। পাগল? ইয়া অফকোর্স। তোমার জন্য অ্যাংরি বার্ড। নিকি ফিক করে হেসে উঠল। ল্যাপটপ নিয়ে বিছানায় বসে আছে ঐশ্বর্য। অনেক দিন ধরে অফিসের কাজ করেনি, আজকে কিছু কাজ এগিয়ে রাখবে বলে ভেবেছে। ঐশ্বর্যের পাশেই ফাইল নিয়ে বসে আছে জিসান। এই দেখ, এই ফাইলগুলোতে কিছু ডিলের কপি আছে। জিসান ঐশ্বর্যের দিকে ফাইলগুলো এগিয়ে দিল। ঐশ্বর্য চোখ বুলিয়ে নেয় ফাইলগুলোতে। আচ্ছা তুই বরং যারা যারা আছে এই ফাইলে, ওদের একটা লিস্ট কর। আর ওইটা হ্যারেনকে পাঠিয়ে দে। জিসান দীর্ঘ শ্বাস ফেলে বলল। হ্যারেন তো ছুটিতে আছে। ঐশ্বর্য বেশ বিরক্ত হয়। আচ্ছা তুই আগে লিস্ট কর, এরপর বাকিটা দেখছি। ওকে, আসবো। মিহি কফি হাতে দাঁড়িয়ে আছে দরজার বাইরে। ঐশ্বর্য শান্তভাবে বলল, হ্যাঁ এসো। মিহি ধীর গতিতে রুমে প্রবেশ করেছে। সরি তোমাদের ডিস্টার্ব করছি। এই যে তোমাদের কফি। মিহি ঐশ্বর্য আর জিসান দুজনের হাতেই কফি দিল। জিসান সৌজন্যমূলক হাসল। ঐশ্বর্য তোমাকে কিছু বলতে চাইছি।
ঐশ্বর্য কফি কাপে চুমুক দিয়ে বলল, হ্যাঁ বলো। মিহি সূক্ষ্ম শ্বাস ফেলে বলল, দেখো ঐশ্বর্য, আমার বোন উৎসা কিন্তু খুবই সহজ সরল। ও ততটা বুঝে না। আমি যতটুকু শুনলাম তোমরা বিয়ে করেছ। ঐশ্বর্য সুচালো চোখ করে তাকালো। মিহি ফের বলতে শুরু করলো, তুমি যদি সত্যি আমার বোনকে ভালোবাসো তাহলে আমার কোনো প্রবলেম নেই। কিন্তু যদি শুধু, আমি কিন্তু চাই না আমার বোনের জীবন আমার মতো হোক। তাই আশা করি অন্তত একটু তুমি বুঝবে। ঐশ্বর্য মাথা দুলালো। মিহি বের হয়ে গেল, জিসানও নিজের কাজে বের হলো। ঐশ্বর্য বেশ বিরক্ত, সত্যি কি সে উৎসার সঙ্গে অন্যায় করছে? উৎসা একদম সাধারণ, নিজেকে অন্যদের মতো করতে চায় না। এই ব্যাপারটা বেশ টানে ঐশ্বর্যকে, সে চায় উৎসা সবসময়ের জন্য তার সঙ্গে থাকুক। কথাগুলো ভাবতেই ভেতরে থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ঐশ্বর্য বেকনিতে গিয়ে দাঁড়ালো, চোখগুলো গেল বাগানের দিকে। দৃষ্টি নিবন্ধ করে সামনের মেয়েটির দিকে। উৎসা ফুল গাছগুলোতে পানি দিচ্ছে, আশপাশটা পরিষ্কার করছে নিজে। ঐশ্বর্য এখানে আসার পরেই অনেকবার দেখেছে, মালি থাকতেও উৎসা নিজে গাছগুলোর যত্ন নেয়। উৎসা জবা ফুলের কাছে গেল, আশেপাশে তাকিয়ে দেখল কেউ আছে কিনা। যখন দেখল কেউ নেই তৎক্ষণাৎ টুক করে ফুলে একটা চুমু খেলসে। ঠোঁট টিপে হেসে উঠল। ঐশ্বর্য উপরে দাঁড়িয়ে সবটা দেখল। সেও মৃদু হাসল। ঐশ্বর্য একটু হতাশ, সত্যি ভুল করেছে। উৎসার প্রতি ফিলিংসটা বোঝাতে পারবে না কাউকে। তবে এটার নাম কি ভালোবাসা দেওয়া যায়? বাড়িতে নতুন অতিথি আসবে, আফসানা পাটোয়ারি বড় ভাইয়ের ছেলে মাহমুদ। সেই উপলক্ষে ছোট্ট একটা অনুষ্ঠান আয়োজন করেছে আফসানা পাটোয়ারি। ঐশ্বর্য ওনার এসবে সবসময় বিরক্ত বোধ করেন। অন্যের জীবন শেষ করে দিয়ে নিল, যের মতো এখনও বেঁচে আছে। রুমে প্রবেশ করতেই কপাল কুঁচকে নেয় ঐশ্বর্য। শহীদ আগে থেকেই ওর ঘরে বসে আছে। এ কি, আপনি এখানে কেন? শহীদ মিহি হাসলেন। তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। ঐশ্বর্য ডিভানের উপর গিয়ে বসল। যা বলার তাড়াতাড়ি বলুন। এমনিতেই আপনার কোনো কথা শোনার ইচ্ছে বা আগ্রহ নেই। শহীদ দীর্ঘ শ্বাস ফেলল, তবে সত্যি তার কথা বলাটা জরুরি। আচ্ছা ঐশ্বর্য, সত্যি করে বলবে মনিকা কোথায়? ঐশ্বর্য খানিকটা অবাক হয়, কিছুটা বিব্রত বোধ করে। কিন্তু তা প্রকাশ করেনি, বরঞ্চ মুখে গাম্ভীর্য টেনে বলে, মাম্মাকে আপনার এত কিসের দরকার? না মানে বুঝতে পারছি না। হঠাৎ আমার মাম্মার খবর নিচ্ছেন? শহীদ কিছুটা বিব্রত বোধ করেন। দেখো ঐশ্বর্য, উনি তোমার মা হওয়ার আগে কিন্তু আমার ওয়াইফ। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল, যা তাচ্ছিল্য বলে মনে হচ্ছে শহীদের কাছে। ওয়াইফ? সিরিয়াসলি? আমি সত্যি আজ অবাক হচ্ছি। আচ্ছা ওয়াইফ এটা আপনার আগে মনে ছিল না? আমাকে একটা কথা বলুন, যখন আমার মাম্মাকে ছেড়ে চলে এসেছিলেন, তখন ওয়াইফ হয় উনি। এটা কি মনে ছিল না? দেখো ঐশ্বর্য, চুপ করুন। আপনার সঙ্গে অহেতুক কথা বলে সময় নষ্ট করতে চাই না আমি। চলে যান এখান থেকে। কিন্তু ঐশ্বর্য, মনিকা সত্যি মারা গেছে? ঐশ্বর্য রাগে ফুঁসে ওঠে। সেগুলো আপনাকে বলতে বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই আমার। শহীদ আর কিছুই বলতে পারল না। রুম থেকে বের হতেই ঐশ্বর্য ডিভানে সজোরে সীমা রল। এই লোকটাকে আর মিসেস মহিলাকে একদম হো করতে পারে না সে। কেউই বা হো করবে? ওরা জন মিলে ওর মাম্মার জীবন শেষ করে দিয়েছে। ঐশ্বর্য চাইলেও ওদের কখনো ক্ষমা করতে পারবে না। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে ঐশ্বর্য। উহুমেলি কণ্ঠস্বর শুনে মৃদু হাসল ঐশ্বর্য। উৎসা এসেছে, তা বেশ বুঝতে পারছে ঐশ্বর্য। কি ব্যাপার জিসানের মিস বাংলাদেশি? হঠাৎ এত রাতে? রাত 12:30টার কাছাকাছি। উৎসা কিছু জানতে চায় ঐশ্বর্যের কাছে থেকে, তাই তো আসা। হাতে আছে 2 কাপ কফি। উৎসা এগিয়ে গিয়ে ছাদে রাখা দোলনায় বসে পড়ল। এমনি ঘুম আসছিল না, তাই ভাবলাম ছাদে যাই। কিন্তু এখানে এসে তো দেখলাম আপনাকে, এই জন্য কফি নিয়ে এসেছি। ঐশ্বর্য ক্রূর হাসল। তাই? উৎসা উপর নিচ মাথা দুলায়। কফি কাপ এগিয়ে দেয় ঐশ্বর্যকে। সুগার ফ্রি। ঐশ্বর্য কফি কাপে চুমুক দেয়, উৎসা হাঁসফাঁস করছে। তার মনে হাজারো প্রশ্ন, সেগুলোর উত্তর চাই। বলছিলাম কি, চলুন একটা গেম খেলি। ঐশ্বর্য কপাল কুঁচকে নেয়। এই রাতবিরেতে গেম? গেম? উৎসা কফি কাপে চুমুক দিয়ে বলে, হু। দারুণ একটা গেম। খেলবেন আপনি? ঐশ্বর্য হা করে শ্বাস টেনে নেয়। ওকে, লেটস স্টার্ট। উৎসা খেলা বুঝিয়ে দেয়, ধরুন আমি আপনাকে প্রশ্ন করব। সেটার সত্যি সত্যি উত্তর দিতে হবে কিন্তু। আর আপনিও আমাকে প্রশ্ন করবেন, আমিও সত্যি সত্যি উত্তর দেব। ঐশ্বর্য হাসল। ওকে। উৎসা কিছুটা স্বস্তি পেল। যাক, লোকটা অন্তত ঘাড়তোত্তা রামও করেনি। তো আপনি আগে প্রশ্ন করুন। ঐশ্বর্যের মাথা দুষ্টু বুদ্ধি এলো, লাইফে কখনো কাউকে ফ্রেঞ্চ কিস করেছ? উৎসা বেজায় খেয়ে পেয়ে গেল। কি অয়তা লোক রে ভাবা। কি সব জিজ্ঞাস করে, কি হলো বলো? উৎসা ফুস করে উঠে, কখনো না। আমি কি কোনো ছেলেদের সঙ্গে মিশি নাকি?
আশ্চর্য! ঐশ্বর্য উৎসাকে বিরক্ত করে বেশ মজা নিল। উৎসা বলল, এবার আমার টার্ন। আচ্ছা, আপনার মা কোথায়? ঐশ্বর্য মিহি হাসল। সে প্রথম থেকেই বুঝতে পেরেছে উৎসা তার সম্পর্ক জানতে চায়। তাই তো এই রাতবিরেতে খেলার কথা বলেছে। অথচ অন্য সময় হলে ঐশ্বর্যের কাছাকাছি আসলেই ভয়ে টিয়ে যেত উৎসা। ঐশ্বর্য কফি কাপ রেখে উৎসার দোলনায় এসে বসল। আমাকে জানার এত ইন্টারেস্ট? উৎসা চুপসে গেল, মিনমিনে গলায় বলল, আমি তো কনফিউশন দূর করতে চাচ্ছিলাম। ঐশ্বর্য উৎসার চুপসে যাওয়া মুখ দেখে টিপুনিকে টে বলে, আহারে বেচারি। উৎসা মুখ বাঁকিয়ে নেয়। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। উৎসা অন্য দিক তাকিয়ে বলে, বলবেন কি না বলুন? না হলে আমি আমার বিউটিফুল ঘুমটা নষ্ট করে এখানে আসতাম না। ঐশ্বর্য উৎসার বাচ্চামোগুলো দেখল। আচমকা পিছন থেকে জড়িয়ে ধরে উৎসাকে। উৎসা চমকালো, রোকালোও বটে। রেড রোজ, তুমি অন্তত থেকে যাও। সবাই চলে গিয়েছে, অ্যাটলিস্ট তুমি থাকো। ঐশ্বর্যের কথা সব মাথার উপর দিয়ে গেল উৎসার। সবাই চলে গেছে মানে? আচ্ছা, ঐশ্বর্যের কি হয়েছে? সে কি সত্যি খারাপ, নাকি তার আশেপাশের মানুষগুলো তাকে খারাপ বানিয়েছে? সকাল সকাল পুরো বাড়িতে উৎসাকে নিয়ে হইচই পড়ে গেল। উৎসাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই কথাটি ঐশ্বর্যের কানে আসতেই রাগে গোজগোজ করতে করতে আফসানা পাটোয়ারির রুমে গেল ঐশ্বর্য। কাল বিকেলের কথা, উৎসা কিচেনে ছিল। আফসানা পাটোয়ারি ভেতরে গেলেন, এদিকে ঐশ্বর্য কফির জন্য কিচেনে যাচ্ছিল। কিচেনের দরজার কাছে যেতেই আফসানা পাটোয়ারির কাট কণ্ঠস্বর ভেসে আসল। তুই আর তোর এই প্রেমিকের অসভ্যতামো কিন্তু এই বাড়িতে চলবে না উৎসা। উৎসা আফসানার কথা শুনে রেগে গেল। ভদ্রভাবে কথা বলো মামি। তুমি আমাকে নিয়ে যা ইচ্ছে বলতে পারো না। 100 বার পারি, যদি বেশি তিরিং বিরিং করিস তাহলে জানে রে ফেলবো। কেউ কখনো খুঁজেই পাবে না। কথাগুলো মস্তিষ্কে না দেয় ঐশ্বর্যের। আফসানা পাটোয়ারি রুমেই বসেছিলেন, আচমকা হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ করল ঐশ্বর্য। মিসেস মহিলা, সত্যি করে বলুন উৎসা কোথায়? আফসানা পাটোয়ারি কিছুটা চমকে উঠেন। উৎসা কোথায় আমি কি করে বলবো? ঐশ্বর্য দাঁতে দাঁত চেপে বলল, দেখুন আপনার ফাকিং ড্রামা বন্ধ করুন, বলুন উৎসা কোথায়? ঐশ্বর্যের চিৎকার শুনে ভয় পেয়ে গেলেন আফসানা পাটোয়ারি। ঐশ্বর্য, আমি সত্যি বলছি, উৎসা কোথায় আমি জানি না। ঐশ্বর্য বেজায় রেগে গিয়ে পাশের ফ্লাওয়ার বাস তুলে ছুঁড়ে ফেলে দিল। আইশোয়ের উৎসার কিছু হলে আপনাকে জীবিত কবর দেব। আফসানা পাটোয়ারি শুকনো ঢুল গিলল, সত্যি তিনি জানেন না উৎসা কোথায়? হয়তো বলেছিল সে, কিন্তু তা শুধু উৎসাকে ভয় দেখাতে। ঐশ্বর্য পুরো বাড়ি থেকে শুরু করে আশেপাশে অনেক মানুষকে উৎসার ছবি দিয়ে জিজ্ঞেস করেছে। কিন্তু কেউই বলতে পারছে না উৎসা কোথায়। ঐশ্বর্য ভয়ে টিয়ে গেল। জিসান ঐশ্বর্যের এমনতর অবস্থা দেখে বলে, রিক কাম ডাউন। মিস বাংলাদেশি চলে আসবে। ঐশ্বর্য জিসানের কলার চেপে ধরে, আর ইউ ম্যাড? উৎসাকে কেউ দেখেনি জিসান। রেড রোজ কোথায় আছে আমি সত্যি জানি না। আচ্ছা, ওর কিছু হয়নি? জিসান আশ্চর্য হয়ে গেল ঐশ্বর্যের আচরণে। ব্রো, আমাকে সত্যি করে বলতো, ইউ লাভ মিস বাংলাদেশি, অ্যাম আই রাইট? ঐশ্বর্যের মাথা কাজ করছে না, সেই না হয়ে উঠেছে। উৎসা চাই আমার, কোথায় সে? রাস্তার মাঝখানে এমন চেঁচামেচি শুনে আশেপাশের মানুষ আর চোখে তাকাচ্ছে ওদের দিকে। জিসান চিৎকার করে উঠল, আমার দিকে তাকা, লুট অ্যাট মি। তুই উৎসাকে ভালোবাসিস? ঐশ্বর্য প্রায় পাগল পাগল, কি বলবে না বলবে বুঝতে পারছে না। টেল মি রিক, তুই মিস বাংলাদেশিকে ভালোবাসিস? ঐশ্বর্য চিৎকার করে বলে, ইয়েস, আই লাভ হার। ভালোবাসি ওকে, উৎসাকে ভালোবাসি আমি। অনেক ভালোবাসি। উৎসাকে এনে দে তুই। জিসান, আই নিড, আমি জানি উৎসা কোথায় আছে। ঐশ্বর্য উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করে, কোথায় আমার রেড রোজ? টেল মি জিসান, চল আমার সঙ্গে। ঐশ্বর্য দ্রুত গাড়িতে বসে গেল। জিসান বাড়ির দিকে যেতে বলে, ঐশ্বর্য বুঝতে পারছে না জিসান আবার কেন বাড়িতে যেতে বলছে। বাড়িতে পৌঁছানোর পরপরই স্টোর রুমের দিকে এগিয়ে যেতে লাগলো ওরা। নাসারন্ধ্রে করা পারফিউমের ঘ্রাণ আসতেই নড়েচড়ে উঠে উৎসা। সে বুঝতে পারে ঐশ্বর্য স্টোর রুমের দিকেই আসছে। কিন্তু ভেতরে আসার পর ঠিক কি হবে তার সঙ্গে, তা মোটেও আন্দাজ করতে পারছে না সে। তুই স্টোর রুমে নিয়ে এলি কেন? জিসান সূক্ষ্ম শ্বাস ফেলে বলে, ভেতরে গেলেই দেখতে পাবি। জিসান নিকির থেকে চাবি এনে দরজা খুলে দেয়। ঐশ্বর্য উকি দিতেই হালকা মেরুর রঙের সালোয়ার কামিজ পরিহিত মেয়ে দাঁড়িয়ে আছে। ঐশ্বর্য উৎসাকে দাঁড়িয়ে থাকতে দেখে ঐশ্বর্য পাগলের মতো গিয়ে ঝাপটে জড়িয়ে ধরে। জান জান, কোথায় ছিলে? ম্যাড হয়ে যাচ্ছিলাম। ঐশ্বর্য আচমকা উৎসার মুখশ্রী হাতের আজলায় তুলে এলোপাথারি চুমু খেতে লাগল। উৎসা ঐশ্বর্যের পাগলামি দেখে তম্বা খেয়ে গেল। আই লাভ ইউ সুইট হার্ট, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। উৎসার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ঐশ্বর্য, রিক চৌধুরী তাকে ভালোবাসে। আমাকে ভালোবাসেন? ঐশ্বর্য উৎসার কপালে গাঢ় চুমু এঁকে দেয়।
অনেক ভালোবাসি, অনেক অনেক অনেক, আই লাভ ইউ। ভালোবাসা কথাগুলো শুনে হৃদয় স্পন্দন বেড়ে গিয়েছে উৎসার। লজ্জায় মিহিয়ে যাচ্ছে সে, সত্যি ঐশ্বর্য তাকে ভালোবাসে। ইস কি লজ্জা, ইয়ে ইয়ে ফাইনালি। হই হই করতে করতে ভেতরে ঢুকে এলো কেয়া, নিকি, রুদ্র। মিহি বাইরে দাঁড়িয়ে সবটা দেখছে। ঐশ্বর্য ফাইনালি ভালোবাসার কথা বলেছে, এটা শুনে সবাই অন্তত খুশি। নিকি ঐশ্বর্যের উদ্দেশ্যে বলল, ভাইয়া সত্যি তুমি আজ অবশেষে বললে। ঐশ্বর্য কপাল কুঁচকে নেয়। এতক্ষণ আবেগের সে বললেও এখন সে ফিরেছে। ও এখানে কি করেছে? আমি তো বাড়ির প্রত্যেকটি রুম চেক করেছি। তাহলে ও এখানে কি করছে? ঐশ্বর্যের প্রশ্ন শুনে সবাই চুপ করে গেল। সবাই মিলে প্ল্যান করেছিল উৎসাকে লুকিয়ে রাখবে, যাতে ঐশ্বর্য স্বীকার করে সে উৎসাকে ভালোবাসে। জিসান প্ল্যান করে ঐশ্বর্য বাড়ি থেকে বের হতেই উৎসাকে স্টোর রুমে থাকতে বলে। কি হলো বলো, উৎসা তুমি বলো এখানে কি করে এলে? আর আমি যখন পাগলের মতো খুঁজছিলাম তখন কি কেউ একবারের জন্যও বলেনি তোমাকে? উৎসা অসহায় চোখে তাকায় জিসানের দিকে। জিসান ঐশ্বর্যকে বলল, ব্রো চিল, তুই আটি নিয়ে কেন টানাটানি করছিস? হোয়াই? ঐশ্বর্য তীক্ষ্ণ দৃষ্টি নিবন্ধ করে। কেয়া আমি তোর থেকে জানতে চাই, তুই অ্যাটলিস্ট সবটা বল। কেয়া ঐশ্বর্যের রাগ দেখে গড়গড় করে সব বলে দিল। ঐশ্বর্য উৎসার দিকে তাকাতেই উৎসা চুপসে গেল। দেখুন আমি তো শুধু চুপ, যা কথা হবে রুমে। ঐশ্বর্য আচমকা উৎসার হাত চেপে ধরে টানতে টানতে রুমের দিকে এগুতে লাগল। ভাইয়া কি করছো? নিকি রুদ্রকে বলল আটকাতে। রুদ্র চেষ্টা করে, কিন্তু ঐশ্বর্য থামল না। কেউ আমাদের রুমে আসবে না। উৎসা ভয় কেঁদে উঠল। সেদিন রাতে ঐশ্বর্যের থাপ্পড় খেয়ে ঘন্টার মতো হয়েছিল আমাকে ছেড়ে দিন, আমি আপনার সঙ্গে যাব না। জিসান ভাইয়া আমাকে বাঁচাও, প্লিজ প্লিজ। ঐশ্বর্য অগ্নি চক্ষুদয় ল করছে। উৎসা আরো জোরে জোরে কাঁদতে লাগল। কেউ আসার পূর্বেই ঐশ্বর্য ঠাস করে দরজা বন্ধ করে দেয়। রুম জুড়ে পিনপতন নীরবতা। বিছানার এক পাশে আর্স্ট হয়ে দাঁড়িয়ে আছে উৎসা। হাত পা থরথর করে কাঁপছে তার। দেখুন আমি কিন্তু কিছুই কোনো কথা না। উৎসা শুকনো ঢোক গিলল। ঐশ্বর্যের কথাগুলো ভয়ঙ্কর শোনাচ্ছে উৎসার কাছে। ঐশ্বর্য এক পা এগুতেই উৎসা কিত স্বরে বলল, অ্যাম সরি। ঐশ্বর্য উৎসার খুব কাছাকাছি এসে দাঁড়ালো। সফটলি উৎসার গালে হাত রাখল। উৎসা ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। তৎক্ষণাৎ ঐশ্বর্য উৎসার গাল চেপে ধরে, ব্যথায় উঠল উৎসা। আহ, এতটা স্টুপিড তুই? ভালোবাসার কথা শুনতে এভাবে গেম খেললি আমার সঙ্গে? উৎসা ঐশ্বর্যের হাত সরানোর চেষ্টা করছে, ঐশ্বর্যের শক্ত হাত নড়াতে পারছে না। ব্যথা হোক ব্যথা, যখন আমি কষ্ট পাচ্ছিলাম তখন? হাউ ডেয়ার ইউ, এসব করার সাহস হলো কি করে তোর? উৎসা ফুপিয়ে কেঁদে দেয়। ঐশ্বর্য ছেড়ে দেয় উৎসাকে। উৎসা ফ্লোরে বসে হাত পা ছড়িয়ে কাঁদতে লাগল। যা করেছি বেশ করেছি, 100 বার বেশ করেছি। উৎসার বেশ করেছি কথাটা ঘি ঢেলে দেওয়ার কাজটা করল। ঐশ্বর্য এসে উৎসার কাঁধে সজোরে বসিয়ে দেয়। আহ, রাক্ষসে মানুষ ছাড়ুন, ব্যথা পাচ্ছি আমি। ঐশ্বর্য ছাড়ল না, দাঁত বসিয়ে দেয় নিজে। চুলের মুঠি শক্ত করে ধরে হিসহিসিয়ে বলল, যা করেছি বেশ করেছি। এরপর আমার সঙ্গে স্টুপিড কাজকর্ম করতে আসলে ফলাফল খুব খারাপ হবে। আপনার মতো ক্যারেক্টারলেস মানুষ এসব ছাড়া আর কি পারে? ঐশ্বর্য বাঁকা হাসল, উৎসার সামনাসামনি ফ্লোরে বসে। আমি না হয় ক্যারেক্টারলেস, আমি মানি এটাই। বাট ইউ, ক্যারেক্টারলেসের কাছ থেকে আই লাভ ইউ শুনতে রিয়া হয়ে উঠেছে সুইটহার্ট। উৎসা ফুঁসে ওঠে, কখনো না, ওইটা তো জিসান ভাইয়া বলেছিল বলে। আমি এখনই গিয়ে সবাইকে বলছি আপনি আমাকে মেরেছেন। উৎসা তরিতে উঠে দাঁড়ালো। ঐশ্বর্য উৎসার ওড়নার শেষ অংশটুকু টান দিয়ে নিজের উপর এনে ফেলল তাকে। পা অঙ্গে দেব। ট্রাস্ট মি সুইটহার্ট, যা বললাম এখন তাই করব। উৎসা ঐশ্বর্যের কোলে বসে আছে, রাগে দুঃখে ঠাস করে বলে উঠে, ছাড়ুন আমায়, ভৌরিক চৌধুরী। আমি আপনার সঙ্গে থাকব না। ঐশ্বর্য উৎসার ফুলে যাওয়া নাকের ডগায় আলতো করে নিজের নাক ঘষে বলে, উই আর ম্যারেড সুইটহার্ট, এখন চাইলেও আমার সঙ্গে থাকতে হবে, না চাইলেও থাকতে হবে। আর হ্যাঁ, যখন ভালোবাসি কথাটা বলিয়েই নিয়েছ, তাহলে ইটস মাই টার্ন। উৎসা লাফ দিয়ে কোল থেকে উঠে বসল। মানি না আপনার জার্মানির বিয়ে। আমি কখনো আপনার মতো ক্যারেক্টারলেসকে বিয়েই করিনি। উৎসা সাফ সাফ বিয়েটা অস্বীকার করছে। ঐশ্বর্য উঠে উৎসার হাত দুটো পিছন থেকে চেপে ধরল। দরকার হলে আবার বিয়ে করব, তোমার দেশি স্টাইলে, ওকে সুইটহার্ট। কিন্তু 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 এই বিয়ে শেষে কিন্তু 1 মিনিটের জন্যেও ছাড় নেই তোমার রেড রোজ। উৎসা চমকে উঠে, অন্তরা তোত্তা শুকিয়ে আসছে। করব না বিয়ে, সত্যি সত্যি বিয়ে করব না। ঐশ্বর্য উৎসার চুল থেকে স্মেল টেনে নেয়, অদ্ভুত সুবাস। স্বাদ ধরে যাওয়ার মতো।
সন্ধ্যার দিকে ড্রয়িং রুমে বর্ষর সমাবেশ বসেছে। বিশেষ করে শহীদ বেশ আগ্রহ নিয়ে বসে আছে। ঐশ্বর্য নিজ থেকে তাকে বলেছে থাকার কথা। সবার সামনে কিছু জরুরি কথা বলবে। উৎসা কিছুই বুঝল না। কই ঐশ্বর্যকে দুপুরে দেখে তো বোঝাই গেল না তার কোনো জরুরি কথা আছে কিনা। অদ্ভুত মানুষ, মুহূর্তে মুহূর্তে রূপ বদলায়। সবাই বেশ আগ্রহ নিয়েই অপেক্ষা করছে ঐশ্বর্যের। মিনিট 10 পরেই সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে ঐশ্বর্য। ঐশ্বর্যকে দেখে চোখ আটকে গেল উৎসার। লোকটা সুদর্শন মানতেই হবে। 10 পুরুষের মধ্যে একজন। উৎসার ভাবতেই লজ্জা লাগে এই লোকটা তাকে বিয়ে করেছে। ঐশ্বর্য তুমি কি বলবে বলছিলে? সবাই অপেক্ষা করছিল ঐশ্বর্যের। অবশেষে সে এলো। ঐশ্বর্য আর চোখে তাকায় উৎসার দিকে। উৎসা মুখ বাঁকিয়ে নেয়। শহীদ ঐশ্বর্যের উদ্দেশ্যে বলে, ঐশ্বর্য তুমি কি কিছু বলবে? ঐশ্বর্য সোফায় গিয়ে বসল। দৃষ্টি তার সেন্টার টেবিলের উপর। দেখুন মিস্টার শহীদ, আপনার সঙ্গে কথা বলার কোনো ইন্টারেস্ট আমার নেই। তবুও মাম্মা তো আবার আপনাকে সম্মান করত, সেই হিসেবে শুধু একটা কথাই আপনাকে জানিয়ে রাখি। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কি কথা বলবে তা শোনার জন্য। ঐশ্বর্য গুরুগম্ভীর স্বরে বলল, আমি উৎসা পাটোয়ারিকে মিসেস উৎসা ঐশ্বর্য রিক চৌধুরী বানাতে চাই। আই মিন টু সে উৎসাকে বিয়ে করব। বিয়ে? রীতিমতো তম্বা খেয়ে গেল উৎসা। আফসানা পাটোয়ারির দিকে তাকাতেই চোখাচোখি হল। তিনি অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। তুমি সত্যি বিয়ে করতে চাও? শহীদের প্রশ্নে বিরক্ত হয় ঐশ্বর্য। তো আপনার কি মনে হচ্ছে আমি কি আপনার সঙ্গে মজা করছি? শহীদ কিছুটা বিব্রত হল। রুদ্র, নিকি, জিসান, কেয়া হই হই করে উঠল। কেয়া আবেগের বশে রুদ্রকে হাগ করে ফেলে। আই অ্যাম সো হ্যাপি। রুদ্র কিক্ষণের জন্য থমকে গেল। কেয়া বুঝতে পেরে সরে গেল। সরি। রুদ্র মৃদু হাসল। কেয়া ফের বলল, খবরটা দারুণ ছিল। রুদ্র টিপুনিকে টে বলে, স্পর্শটাও দারুণ ছিল। কেয়া কিছুটা লজ্জা পায়। উৎসাহ সবার মাঝখানে বলে উঠে, করব না বিয়ে, আপনি অশোক ভৌরিক চৌধুরী। ঐশ্বর্য বসা থেকে উঠে দাঁড়ালো। তাতে উৎসাহ পিছিয়ে গেল, দৌড়াতে লাগলো সিঁড়ির দিকে। রেড রোজ স্টপ। উৎসাহ থামল না, ছুট লাগালো। ঐশ্বর্য ফের বলল, আইসে স্টপ। রেড রোজ লিসেন। শহীদ মনে মনে খুশিই হল, যাক অবশেষে বড় ছেলে তার বোনের মেয়েকেই বিয়ে করছে। এর মানে ঐশ্বর্য ওদের কাছাকাছি থাকবে। আফসানা পাটোয়ারি মোটেও এই বিয়েতে সম্মতি দিচ্ছেন না। কিন্তু যেখানে সবাই রাজি সেখানে তিনি কিছু বললে সবাই তাকে চেপে ধরবে। সফেদ পর্দা ভেদ করে সূর্যের আলো মুখে এসে পড়ছে উৎসার। চোখ মুখ খিচিয়ে বন্ধ করে নিয়েছে সে। উঠতে গিয়েও উঠতে পারল না সে। এমন মনে হচ্ছে কোনো ভারী জিনিস তার উপর আছে। অন্ধকার রুমে অল্প বিস্তর আলোয় উৎসাহ ঐশ্বর্যের স্নিগ্ধ মুখশ্রী দেখতে পেল। কি নিষ্পাপ! হয়তো মানুষ ঠিকই বলে ঘুমন্ত অবস্থায় প্রতিটি মানুষকেই নিষ্পাপ মনে হয়। একদম বাচ্চাদের মতো। এই যে এখন উৎসার কাছে ঐশ্বর্যকে নিতান্তই বাচ্চা মনে হচ্ছে। ঐশ্বর্য উৎসাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। উৎসা মৃদু কেঁপে উঠল। এই যে অশোক ভৌরিক চৌধুরী সরুন। আমার উপর থেকে সরুন। ঐশ্বর্য ঘুম জড়ানো কণ্ঠে বলে, বেবি সামথিং নিডস। উৎসা অবাক চোখে তাকায় ঐশ্বর্যের দিকে। কত নির্লজ্জ এই লোক! এই তো কাল রাতেই নিজের রুমে গিয়েছিল উৎসা ঘুমানোর উদ্দেশ্যে। কিন্তু ঐশ্বর্য উৎসাকে গিয়ে নিয়ে আসতে লাগলো। উৎসা আসতে না চাইলে এক প্রকার কোলে তুলে নিয়ে এসেছে। এরপর নিজের রুমে এনে সেই বুকে যে শুয়েছে, আর নামার নাম নেই। ছি ছি কি বলছেন এসব? এই উঠুন আমার উপর থেকে। ঐশ্বর্য উৎসার ঘাড়ে নাক ঘষতে লাগলো। উফ সুইটহার্ট তোমার বডি স্মেলটা নে। উৎসা থতমত খেয়ে গেল, নির্লজ্জ। ঐশ্বর্য উৎসার বুকে মাথা রেখে শুয়ে আছে। এদিকে উৎসা বেচারি এভাবে শুয়ে থাকতে থাকতে ক্লান্ত। ছাড়ুন ছাড়ুন, সকাল হয়ে গেছে। ঐশ্বর্য ছাড়ল না, উৎসাকে টেনে নিজের পেটের উপর তুলে নেয়। বেবি সামথিং সামথিং। উৎসা ঐশ্বর্যের বুকে কি বসিয়ে দেয়। এত কিসের সামথিং সামথিং আপনার? ক্যারেক্টারলেস মানুষ, করব না আমি বিয়ে। ঐশ্বর্য উৎসার হাতের আঙ্গুলে রে দেয়। মৃদু ককিয়ে উঠল উৎসা। উফ ব্যথা পাই আমি। ঐশ্বর্য সিল্কি চুলগুলো পিছনে ঠেলে দেয়। উৎসার কোমর জড়িয়ে ধরে। আমার ফার্স্ট নাইট এখনো হয়নি। আই কান্ট কন্ট্রোল। উৎসা ঐশ্বর্যের মুখ চেপে ধরে। আরে বেশরম কি বলেন এসব? উৎসা ঐশ্বর্যের পেট থেকে নেমে বিছানায় বসল। নিজের ওড়না টেনে গায়ে জোড়ায়। ঐশ্বর্য উঠে উৎসার ওড়না টেনে সরিয়ে দেয়। গলায় মুখ গুজে দিতেই উৎসা ঐশ্বর্যের ভারে কিছুটা কাত হয়ে গেল। সকাল হয়ে গেছে রিক চৌধুরী, এবার সরুন। ঐশ্বর্য অ্যালার্ম দেখল, সবে 5:30 বাজে। এটা কি সকাল নাকি ভোর? বেইবি এখনো সকাল হয়নি। আর একটু ঘুমাই। উৎসা ঐশ্বর্যের হাত সরিয়ে ফলে। তো ঘুমান কে মানা করেছে? আমি যাই। ঐশ্বর্য উৎসাকে টেনে আবার বিছানায় শুয়ে ওর উপর নিজের শরীরের সমস্ত ভার ছেড়ে দেয়। আমার সাথে তুমিও ঘুমাবে সুইটহার্ট।
যদি একটুও ডিস্টার্ব করলো তাহলে খেয়ে নেব তোমাকে। উৎসা হাঁসফাঁস করছে। লোকটা দারুণ নির্লোভ, জঞ্জ। ঐশ্বর্য উৎসার ললাটে চুমু খায়। মৃদু কেঁপে উঠল উৎসা। ফুলের গন্ধে মৌ মৌ করছে পুরো বাড়ি। আজ আফসানা পাটোয়ারির ভাইয়ের বড় ছেলে মাহমুদ আসবে। সেই হিসেবে আয়োজন করেছেন উনি। এদিকে ঐশ্বর্য সোফায় বসে বসে মিসেস মহিলার কাজকর্ম দেখছেন। কিন্তু তা বুঝতে দিচ্ছে না আফসানাকে। আইপ্যাড হাতে নিয়ে ভিডিও গেম খেলতে ব্যস্ত ঐশ্বর্য। উৎসা সবে দুতলা থেকে নেমে এলো। এর মধ্যে আফসানা পাটোয়ারি হু কু ম করল। এই শুন তাড়াতাড়ি রান্না চাপা, আজ গেস্ট আসছে। আর গেস্ট রুম পরিষ্কার করে রাখবি। উৎসা সূক্ষ্ম শ্বাস ফেলে এগিয়ে যেতে লাগলো। ঐশ্বর্য চোয়াল শক্ত করে নেয়। আইপ্যাড সোফার উপর রেখে উৎসার ওড়নার অংশ টেনে ধরে। কি হচ্ছে এসব? এটা ড্রয়িং রুম, তোমার বেডরুম নয় ঐশ্বর্য। ঐশ্বর্য বাঁকা হাসল। মিসেস মহিলা বেডরুম হোক বা ড্রয়িং রুম, বউটা তো আমারই। বাই দা ওয়ে আমার বউকে হু কু ম করার আপনি কে? হো আর ইউ? উৎসা ফিসফিসিয়ে বলল। প্লিজ ঝামেলা করবেন না। ঐশ্বর্য চোখ রাঙিয়ে তাকালো। উৎসা মুহূর্তে চুপসে গেল। ঐশ্বর্য তুমি ভুলে যাচ্ছ উৎসা আমাদের উপর নির্ভর, আমাদের টাকায় খায় আমাদের। নো নো, ভুল বললেন আপনি। আফসানা পাটোয়ারিকে থামিয়ে বলল ঐশ্বর্য। আফসানা বুঝল না ঐশ্বর্যের কথা। মানে? ঐশ্বর্য তাচ্ছিল্যের হাসি হাসল। আপনি ঠিকই বলেছেন, নির্ভর, খাওয়া সবই ঠিক। তবে এখানে উৎসা নয়, আপনি আছেন। আপনি উৎসার উপর নির্ভরশীল, ওদের বাড়ি, ব্যবসা থেকে শুরু করে সবকিছু গ করছেন। আফসানা দাঁত কটমট করলেন। ঐশ্বর্য তাকে অপমান করছে তা স্পষ্ট। আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। আজকের পর যদি আমার ওয়াইফকে কোনো রকম অর্ডার করেন, তাহলে সত্যি খুব খারাপ হয়ে যাবে। আফসানা বলে উঠে, তাহলে ও কি বসে বসে খাবে? এটাই চাও তুমি? ঐশ্বর্য আরাম করে সোফায় বসল, তবে এখনো উৎসার ওড়না ছাড়ল না। আমার ওয়াইফ বসে বসে খাবে নাকি কাজ করে খাবে সেটা আপনার দেখার বিষয় না। আর বেশি বাড়াবাড়ি করলে আমি উৎসার বদলে আপনাকে বাড়ি থেকে বের করে দেব। আর হ্যাঁ, ব্যবসা নিয়ে চিন্তা করবেন না, এইটাও আমি সামলে নিতে পারবো। আফসানা পাটোয়ারি চুপসে গেলেন। এই ঐশ্বর্যের উপর ভরসা নেই তার। দেখা গেল সত্যি সত্যি ওকে বাড়ি থেকে বের করে দেবে। আর এই বাড়ি থেকে বের করে দিলে কি হবে আমার? আফসানা নানা চিন্তা ভাবনা করে দ্রুত পায়ে দুতলায় চলে গেল। আপনি কেন ঝামেলা করছেন? ঐশ্বর্য উৎসার ওড়না ছেড়ে দিল। নেক্সট টাইম অন্যদের কাজ করতে দেখলে গার পয়েন্টে রেখে শুট করে দেব। উৎসার শুকনো ঢোক গিলল। অদ্ভুত মানুষ, পদে পদে রূপ বদলায়। বিকেলের দিকে বাড়ি সাজানো হয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থাও সব হয়ে গেছে। কিছুক্ষণ পর মাহমুদ এলো। উৎসা মাহমুদের থেকে সবসময় কিছুটা দূরত্ব বজায় রাখে। অবশ্যই তার কারণ আছে। মাহমুদের আচরণ অদ্ভুত রকমের। বরাবরই উৎসাকে বাজেভাবে ছুতে চায় মাহমুদ, কিন্তু উৎসা সরে এসেছে। উৎসা এই কথাগুলো আফসানা পাটোয়ারিকে বলেছিল। কিন্তু আফসানা উল্টো উৎসাকে দোষ দিয়েছে। ড্রয়িং রুমের এক কোণে সোফায় বসে জিসান আর ঐশ্বর্য ভার্সেসে গেম খেলছিল। নিকি আর কেয়া গল্প করছে। উৎসা দুতলায় আছে। মাহমুদ আসতেই আফসানা পাটোয়ারি এগিয়ে গেল। মাহমুদ আয় বাবা আয়। ঐশ্বর্য আর চোখে একবার দেখল মাহমুদকে। কেমন জানি একটা, মুখে দাড়ি ভর্তি। আর আশ্চর্যের বিষয় হলো ওর হাসি, কথায় কথায় ভ্যাবলার মতো হাসছে। কেমন আছো ফুপি? এই তো ভালো, তুই কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফুপা কোথায়? দেখছি না যে। উনি উপরের রুমেই আছে। তুই আয় ভেতরে। মাহমুদ ভেতরে গেল, তবে ঐশ্বর্য, কেয়া, জিসানকে চিনতে পারল না। মাহমুদ কি সোফায় বসল, নিকিকে উদ্দেশ্য করে শুধায়। কি রে নিকি, ওরা কি তোর ফ্রেন্ড? নিকি জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে। না মা, তোমাকে বলেনি? উনি হলেন ঐশ্বর্য ভাইয়া। ঐশ্বর্য নাম শুনেই মাহমুদ বুঝতে পারে শহীদের আগের পক্ষের ছেলে। ওহ, আর ওরা হলো ভাইয়ের ফ্রেন্ড। মাহমুদকে সবাই অদ্ভুত চোখে দেখে। ছেলেটাকে দেখেই কেমন অদ্ভুত লাগছে। তৎক্ষণাৎ উৎসা ড্রয়িং রুমে নেমে এলো। মাহমুদ ওকে দেখে বিশ্রী হাসল। উৎসা শুকনো ঢোক গিলে। মাহমুদ উঠে সিঁড়ির কাছে এগিয়ে গেল। উৎসার দিকে হাত বাড়িয়ে বলে, উৎসা কেমন আছো তুমি? ঐশ্বর্য এসে মাহমুদের হাত ধরে। হাই, আমাদের সঙ্গে পরিচিত হও। উৎসা আর চোখে তাকায় ঐশ্বর্যের দিকে। ঐশ্বর্য ইশারা করে যাওয়ার জন্য। উৎসা গুটি গুটি পায়ে সোফার দিকে এগিয়ে গেল। মাহমুদ দেখল, সে তো উৎসার সঙ্গে কথা বলতে চেয়েছিল, কিন্তু মাঝখানে এই ছেলে কেন এলো? ঐশ্বর্যের থেকে হাত ছাড়িয়ে নেয় মাহমুদ। ঐশ্বর্য গিয়ে নিজ স্থানে বসে পড়ল, একদম উৎসার সামনাসামনি। দৃষ্টি তার উৎসার দিকে। এদিকে উৎসা ঠিক মতো তাকাতে পারছে না। এলোমেলো দৃষ্টি ফেলছে আশেপাশে। উফ, এই লোকটা অদ্ভুত তো। তাকিয়ে আছে তো আছেই, চোখ সরাচ্ছে না পর্যন্ত। এবার উৎসার বেশ অস্বস্তি লাগছে। সে উঠে আবার দুতলার দিকে এগিয়ে যেতে লাগল। ঐশ্বর্য আইপ্যাড রেখে উৎসার পিছু পিছু যেতে লাগে।
কেয়া ঠোঁট টিপে হাসল। আজব তো, এখন কি চোখ দিয়ে গিলে খাবে? আহ! ভাবনার মাঝখানে কেউ একজন হেঁচকা টানে নিজের কাছাকাছি নিয়ে নেয় উৎসাকে। ভৌরিক চৌধুরী সবসময় এত টানাটানি করেন কেন? ঐশ্বর্য আচমকা উৎসার ওষ্ঠাদয়া ক রে ধরে। উৎসা কিছু বোঝার আগেই ঐশ্বর্য অধর চুম্বনে ব্যস্ত হয়ে ওঠে। উৎসা ঐশ্বর্যের বাহুতে ধাক্কা দেয়, কিন্তু ঐশ্বর্য নড়ল না। ঐশ্বর্যের হাত বিচরণ করছে উৎসার কোমরের ভাঁজে ভাঁজে। উৎসা কেঁপে কেঁপে উঠছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে এই বুঝি। ঐশ্বর্যকে আবারও ধাক্কা দেয় উৎসা। ঐশ্বর্য মিনিট 10 পর উৎসার ঠোঁট ছেড়ে দেয়, কপালে কপাল ঠেকিয়ে নিঃশ্বাস টেনে নেয়। ঐশ্বর্য আবারও উৎসার দিকে তাকালো। উৎসা কাঁপছে, এলোমেলো দৃষ্টি ফেলছে ঐশ্বর্যের দিকে। ঐশ্বর্য আবারও অধর চুম্বন করতে চায়, কিন্তু উৎসা ঐশ্বর্যের ঠোঁট চেপে ধরে। সুইটহার্ট, আরেকবার প্লিজ, ছাড়ুন আমায়। প্লিজ প্লিজ, লাস্ট বার, প্লিজ প্লিজ। বিয়ে করবি না মানে? আই উইল কি লো ইউ শেষ করে দেব। ঐশ্বর্যের দাবাং হাতের থা পপ র খেয়ে ফ্লোরে টিয়ে পড়ে আছে। ঠোঁটকে টে র তো বের হচ্ছে। ঐশ্বর্য ক্লান্ত স্বরে বলল, সুইটহার্ট, তুই আমাকে রাগাস কেন? উৎসা চোখ বুজে লম্বা নিঃশ্বাস টেনে নেয়। ঐশ্বর্য ভীষণ অঙ্কর, এই তো কিছুক্ষণ আগেই মাহমুদ ডিরেক্ট উৎসার রুমে চলে এলো তার সঙ্গে কথা বলতে। উৎসা মাহমুদকে দেখে প্রচণ্ড রাগ হয়। একই মাহমুদ ভাইয়া, আপনি আমার রুমে কেন? মাহমুদ শ্রী হাসল। উৎসা, আমি তো তোমার সঙ্গেই দেখা করতে এসেছি। উৎসা কপাল কুঁচকে নেয়। দেখুন ভাইয়া, আপনি প্লিজ রুম থেকে বের হন। মাহমুদ চট করে উৎসার হাত ধরে ফেলল। উৎসা, বিশ্বাস করো, তোমাকে দেখলে থাকে না। ছাড়ুন আমার হাত, না জানু তোমাকে এত সহজে কি করে ছাড়ি। উৎসা নিজের হাত টান দিয়ে ছাড়িয়ে নিল, যেই মাহমুদের গালে র দিতে যায় তৎক্ষণাৎ মাহমুদ ওর হাত ধরে ফেলে অদ্ভুত ভাবে স্পর্শ করে, মোলায়েম ভাবে ছুতে লাগল। নীল, জন, ছাড় আমার হাত। উৎসা মাহমুদকে সজোরে লাথি দিয়ে দরজার উপর ফেলল, আর যদি কখনো আপনাকে আমার রুমে দেখি তাহলে। আর কিছু বলার আগেই ঐশ্বর্যকে দেখতে পেল উৎসা, তৎক্ষণাৎ মাহমুদ বেরিয়ে গেল। মাহমুদ বের হতেই দরজা লক করে দেয় ঐশ্বর্য। আচমকা উৎসাকে সজোরে থা পপ র বসালো। উৎসা মিনমিনে গলায় বলল, আপনার সঙ্গে থাকবো না আমি আপনাকে বিয়ে করব না। বিয়ে করবে না? কথাটা কার তুলল ঐশ্বর্যের কানে, আবারও গালে পড়ল ঠাস করে। এবারে টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে গেল উৎসা। সুইটহার্ট, ভালো যখন বাসতে বাধ্য করেছ তাহলে তো এখন বিয়ে করতেই হবে। অন্য মেয়ে হলে জাস্ট একটা রাত ইউজ করে ছেড়ে দিতাম, কিন্তু তুমি ভালোবাসতে ফোর্স করেছ, এবার থাকতে তো হবেই। উৎসা শব্দ করে কেঁদে উঠল, ব্যথা পেয়েছে সে। গাল দুটো লাল হয়ে আছে, খারাপ মানুষ কোথাকার। আমার গাল ফাটিয়ে দিল। ঐশ্বর্য উৎসার সামনে ফ্লোরে বসে পড়ল। উৎসাকে টেনে বসালো। বেবি, সামথিং নিডস। উৎসার প্রচুর রাগ হলো ঐশ্বর্যের উপর, লোকটা এই মাত্র এতগুলো বকা দিয়েছে, রেছে। এখন আবার বলছে সামথিং। আমি বাইরে যাব, সরুন। ঐশ্বর্য ছাড়ল না, উঠে দাঁড়ালো। উৎসাকেও টেনে তুলে। উৎসা সরে যেতে নিলে ঐশ্বর্য ডান হাতে উৎসার কোমর টেনে ধরে। আই লাভ ইউ। উৎসার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, শ্বাস আটকে আসছে। ঐশ্বর্য উৎসার লম্বা চুলগুলো ঘাড়ের সাইড থেকে সরিয়ে সেখানে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। কাম অন রেড রোজ, আই কান্ট কন্ট্রোল মাইসেলফ। উৎসা ক্ষণে ক্ষণে কেঁপে উঠল। আমি যাই, সবাই খারাপ ভাববে। ঐশ্বর্য তর্জনী আঙ্গুল দিয়ে উৎসার পেটে স্লাইড করল। ডু সামথিং সুইটহার্ট, আমি সামলাতে পারছি না নিজেকে। উৎসা দুপা উঁচু করে ঐশ্বর্যের কপালে চুমু খায়। ওকে, উহু। উৎসা আবারও ঐশ্বর্যের দুগালে চুমু খায়। এখন উহু। ঐশ্বর্যের আবার নাহুচে কিছুটা অস্বস্তিতে পড়ে গেল উৎসা। কিছু একটা ভেবে উৎসা ঐশ্বর্যের বুকের কাছে শার্ট অল্প একটু উপরে তুলে কালো তিলটাতে চুমু খায়। ঐশ্বর্যের বুকের মাঝখানে তিল আছে, সেটা গতকাল রাতে দেখেছে উৎসা। এবার উম্মা। মনিকা চৌধুরী বাংলাদেশের মেয়ে হলেও বড় হওয়া তার জার্মানিতে। পড়াশোনা থেকে শুরু করে সবকিছুতেই প্রথম ছিলেন, কিন্তু কে জানত জীবন যুদ্ধে পিছনে যাবেন। সাল 1991 প্রথমবার জার্মান পা রেখেছিল শহীদ নামে এক বাংলাদেশি। মনিকাদের কোম্পানিতে চাকরি করে, মনিকা মাঝে মাঝে অফিসে যেত। ভাই রাজেশ চৌধুরী এবং মনিকা চৌধুরী জনে মিলে এত বড় বিজনেস দাঁড় করায়। বছরের মধ্যে মনিকা আর শহীদের মধ্যে সম্পর্কের শুরু হয়। যেহেতু মনিকা বাংলাদেশি মানুষ পছন্দ করত, সেই জন্য শহীদ আরও বেশি মনিকার। কিন্তু কে জানত শহীদ তার থেকে অনেক কিছু চেপে যাবে। বছর ঘুরতে লাগলো, এদিকে মনিকা আর শহীদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে লাগলো। মনিকা যখন প্রেগন্যান্ট সেদিন খুশির অন্ত নেই মনিকার। সে চেয়েছিল শহীদকে সারপ্রাইজ দিতে, এদিকে শহীদ ভীষণভাবে মানসিক চাপে ছিল। তার এক্স গার্লফ্রেন্ড আফসানা, যার সঙ্গে কিছু দিন আগেই ব্রেক আপ হয়েছে।
কিন্তু এখন শহীদের জীবনে আবার ফিরতে চাইছে আফসানা। শনিবার দুপুরে মনিকা শহীদকে নিয়ে রেজিস্ট্রি অফিসে পৌঁছায়। মনিকা, আমরা এখানে কেন? মনিকা হাস্যোজ্জ্বল মুখে বলল, ডিয়ার, আমি চাই আমাদের বিয়ে হোক। শহীদ অস্বস্তিতে পড়ে গেল। কিন্তু এভাবে কাউকে না জানিয়ে? ওহ কাম অন শহীদ, আমরা পরে আবার বড় করে সেলিব্রেট করে ফাংশন অ্যারেঞ্জ করে সবাইকে জানাবো। শহীদ মিহি হাসল। সত্যি তো, মনিকাকে সে কত ভালোবাসে। আর মনিকাও কতটা ভালোবাসে। এভাবে একটা মেয়েকে ঠকানো উচিত হবে না। শহীদ সেই দিন মনিকাকে বিয়ে করে। মনিকা খুব বড় একটা ফাংশন অ্যারেঞ্জ করেছে পরের দিন, যাতে জানাতে পারে সে প্রেগন্যান্ট। কিন্তু ঘন কালো মেঘ ছেয়ে যায়। শহীদ পরের দিনই বাংলাদেশ ব্যাক করে। অথচ মনিকাকে একবার জানানোর প্রয়োজন বোধ করেনি। মাস কয়েক দিনের মধ্যে ফিরবে বলে শহীদ ফিরল না। মনিকা আস্তে আস্তে মানসিকভাবে ভেঙে পড়তে লাগল। সে জেদ করল বাংলাদেশ যাবে। কিন্তু মিস্টার রাজেশ চৌধুরী বোনের এমন অবস্থা দেখে আর চুপ থাকতে পারল না। অবশেষে মনিকাকে সব সত্যি কথা বলে দেয়। শহীদ বাংলাদেশে গিয়ে বিয়ে করেছে, সংসার করছে। এটা শোনার পর দীর্ঘ 3 দিন হসপিটালে ভর্তি ছিল মনিকা। সে অনেকবার শহীদের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছে, কিন্তু শহীদ কোনো যোগাযোগ রাখেনি। অবশেষে দেখতে দেখতে বছর ঘুরে গেল। মনিকার ফুটফুটে একটা ছেলে হয়। মনিকা খুব শখ করে তার নাম রাখে ঐশ্বর্য রিক। রাজেশ চৌধুরী ঐশ্বর্য রিকের সঙ্গে পদবী চৌধুরী লাগিয়ে দেয়। গুনে গুনে ঠিক 2 বছর পর শহীদের সঙ্গে যোগাযোগ করে মনিকা। শহীদ যখন নিজের বড় ছেলের ছবি দেখেছে সেদিন হাপিত্যেশ করেছে। ছেলেটাকে একটি বার ছোঁয়ার জন্য, কিন্তু পারেনি। আফসানার জন্য শহীদ চেয়েছিল ফিরে আসতে, কিন্তু মনিকা চায়নি একটা মানুষের সংসার ভেঙে যাক। এদিকে সে তো আর কটা দিন মরণ ব্যাধি এনসারে ক্রা নয়তয় হলো। এর থেকে ভালো ওরা সুখে সংসার করুক। শহীদ ছেলেকে ছুতে না পেরে সেদিন কেঁদেছিল। ঐশ্বর্য বড় হতে লাগলো। নিজের মা বাবার সম্পর্কে রাজেশ তাকে সবকিছুই বলে। বাবার প্রতি তীব্র ঘৃণা সৃষ্টি হয় ঐশ্বর্যের মনে। সাথে আফসানার প্রতিও। বাবার কাছে আসতে চায়নি ঐশ্বর্য। কিন্তু মনিকা চেয়েছে শহীদ ঐশ্বর্যকে একটু স্পর্শ করুক, মাথায় হাত বুলিয়ে দিক। মায়ের ইচ্ছাতেই প্রথমবার বাংলাদেশ শেখ এসেছিল ঐশ্বর্য। শহীদের সঙ্গে দেখাও করেছে, তবে বাবা বলে একবারের জন্যও ডাকেনি। মাত্র 2টি দিন থেকেছে ঐশ্বর্য। ভাই রুদ্র আর ছোট বোন নিকি ঐশ্বর্য ভাইয়া বলতে পাগল ছিল। হবেই বা না কেন, শহীদ বড় ভাই নিয়ে তাদের মনে আকাশ সম ভালোবাসার জন্ম দিয়েছে। সেই ঠিক 5 বছর আগে একবার বাংলাদেশ এসেছিল ঐশ্বর্য। এরপর তার মা কথাগুলো বলে থামল ঐশ্বর্য। না না, তাকে থামতে হয়েছে। কেউ ফুপিয়ে কাঁদছে, সেই কান্নায় আর কিছু বলতে পারল না ঐশ্বর্য। পাশেই বসে আছে উৎসা। ঐশ্বর্যের কাছে জানতে চেয়েছে মনিকার সম্পর্কে। তার মনে হাজারো প্রশ্ন। কোথায় তিনি? কেন শহীদের সঙ্গে ওনার ডিভোর্স হয়েছে? ঐশ্বর্যের মুখে সব শুনে ভেতরটা খা খা করছে উৎসার। আফসানা পাটোয়ারি তো মনিকার স্বামী নিয়ে নিল। কিন্তু তবুও কিছু বলল না। এত ভালো মানুষটার শেষে কি না এত অঙ্কর পরিণতি? ইডিয়েট। ঐশ্বর্যের মুখে ইডিয়েট শুনে চুপ করে গেল উৎসা। কাদার কি হয়েছে? উৎসা ঝাপটে ধরে ঐশ্বর্যকে। আপনি এত কষ্ট একা করেছিলেন? ঐশ্বর্য উৎসার কাঁধে বসিয়ে দিল। একা কোথায় ছিলাম? এত এত গার্লস ছিল, গার্লফ্রেন্ড ছিল। উৎসা ঐশ্বর্যের বাহুতে বসিয়ে দেয়। ভৌরিক চৌধুরী যান। উৎসা দোলনা থেকে কবর উঠে গেল। ঐশ্বর্য ওকে আবার টেনে কোলে বসায়। লিসেন রেড রোজ, আই এম নট গুড পারসন, ট্রাস্ট মি। আর না কখনো ভালো হতে চাই। তুমি থেকো, দ্যাটস এনাফ ফর মি। উৎসা ঠোঁট বাঁকিয়ে বলে। চেনা হয়ে গেছে আপনাকে। হায় আল্লাহ, আপনাকে কত মেয়ে। উৎসা নিঃশ্বাস নিতে ভুলে গেছে। ঐশ্বর্য ঠোঁট আঁকড়ে ধরেছে উৎসার। সম্পূর্ণ কথাটা করতে পারল না উৎসা। তার পূর্বেই এমনতর কাণ্ড করল ঐশ্বর্য। মিনিটের ব্যবধানে ছেড়েও দিল। সত্যি বললেই গায়ে লাগে, তাই না? আমিও এবার থেকে ছেলেদের। ঐশ্বর্য উৎসার ঠোঁটে বসিয়ে দেয়। উৎসার নরম গান চেপে ধরে হিসহিসিয়ে বলল, ডোন্ট ইউ ডেয়ার আমার সামনে আর কখনো অন্য ছেলের কথা বললে। আদারওয়াইজ আই উইল ইউ। উৎসা তমে রে গেল। কি ঘাতিক লোক রে বাবা। বিয়ের জন্য রীতিমতো পাগল হয়ে উঠেছে ঐশ্বর্য। এই তো জিসানকে দিয়ে জোর করে ডেকোরেশন করিয়েছে। কালকে রাতেই ওদের আংটি বদল অনুষ্ঠান করবে। অবশ্য ঐশ্বর্য শুধু একবারই শহীদকে সবটা বলেছে। কাল আংটি বদল 2 দিন পর মেয়েলি যা রিচুয়াল আছে, এরপর রাতেই ঐশ্বর্য বিয়ে করবে। জিসান কেয়া নতুন ঐশ্বর্যকে দেখে রীতিমতো নির্বাক হয়ে গেছে। ব্রো, ব্যাপার কি? মিস বাংলাদেশি পাগল করছে নাকি? ঐশ্বর্য চোখ রাঙিয়ে তাকালো। কেয়া আর নিকি কিটকিটিয়ে হেসে উঠল। নিকি বলল, এই শুনো, কেউ আমার ভাইয়ের সঙ্গে লাগবে না। আমার ভাইটা বিয়ে করবে, এটা তো আনন্দের বিষয়। এখন কথা হচ্ছে উৎসা কি এমন করল? ঐশ্বর্য নিকির মাথায় টোকা দিয়ে বলল,
ভালো হয়ে জানা হলে জিসানের সঙ্গে বিয়ে দিয়ে দেব। নিকি লজ্জায় কুঁকড়ে গেল। জিসান শব্দ করে হেসে উঠল। আর চোখে তাকায় নিকি। জিসান চোখ টিপে। নিকি তম্বা খেয়ে গেল। পুরো বাড়ি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আর সন্ধ্যার ঐশ্বর্য এবং উৎসার এঙ্গেজমেন্ট পার্টি। সকাল প্রায় 11টা ছুঁই ছুঁই শপিং করতে বেরিয়েছে উৎসা। ঐশ্বর্য এক প্রকার জোর করেই নিয়ে গেছে। ছোট্ট করে হিজাব বেঁধে নেয় উৎসা। মার্সিডিজ কারে বসে আছে ঐশ্বর্য। অপেক্ষা করছে উৎসা আর কেয়ার। নিকি সেই কখন চলে। পিছনের সিটে নিকি, রুদ্র, জিসান বসেছে। সামনের সিটটা ওরা ইচ্ছে করেই উৎসার জন্য খালি রেখেছে। কেয়া আর উৎসা গুটি গুটি পায়ে এগিয়ে এলো। দুজনেই একই রকম লং জামা পরেছে। ওড়না এক পাশে দিয়ে বড় করে হিজাব বেঁধেছে। কেয়া ভীষণ খুশি বাঙালি স্টাইলে হিজাব বেঁধে। রুদ্র ঠোঁট টিপে হাসল। মেয়েটাকে দারুণ মানিয়েছে। ঐশ্বর্য উৎসার দিকে তাকিয়ে আছে। গুলুমুলু মুখটা ইস্কি কিউট লাগছে। হিজাবে দ্বিগুণ সুন্দর দেখাচ্ছে। কেয়া গিয়ে পিছনের সিটে বসল। উৎসা ঐশ্বর্যের পাশেই বসল। ঐশ্বর্য দক্ষ হাতে ড্রাইভ করছে। গাছপালা পেরিয়ে এগিয়ে যাচ্ছে তাদের গাড়ি। কিন্তু জিন্দাবাজার যেতেই জ্যামে আটকে গেল। বরাবরই জিন্দাবাজারের এই দিকে অনেক জ্যাম থাকে। ঐশ্বর্যের প্রচণ্ড রকম বিরক্ত লাগছে। কখন জ্যাম ছাড়বে আর কখন ওরা মার্কেটে যাবে। জার্মানি হলে এতক্ষণে গিয়ে সব শেষ করে ফিরে আসতো। গাড়িতে বসে আছে সবাই। অপেক্ষা করছে জ্যাম। ঐশ্বর্য উৎসার দিকে তাকিয়ে আছে। এতক্ষণ খেয়াল না করলেও আচমকা চোখ পড়ল উৎসার। ঐশ্বর্য অদ্ভুতভাবে তাকিয়ে আছে। তার পেট গুড়গুড় করছে। মন চাচ্ছে এই রেড রোজের গালে ঠাস করে দুটো চুমু খেতে। উফ স্মুথ স্কিন। এভাবে কি দেখছেন। ঐশ্বর্য ঠোঁটকা রে হাসল। এই মুহূর্তে কি ইচ্ছে করছে জানো। উৎসা কিছুটা কেঁপে মিনমিনে গলায় বলল। কি। ঐশ্বর্য অধর বাঁকিয়ে বলল। চুমু। কিস কিস। উৎসা চোখ বড় বড় করে তাকালো। পিছনে তাকিয়ে দেখে যে যার মতো বসে আছে। উৎসা ঐশ্বর্যের মতো ফিসফিসিয়ে বলল। ভৌরিক চৌধুরী। ঐশ্বর্য পরিবর্তন হয়ে গেল। সেকেন্ডের মধ্যে উৎসার গালে অঙ্কর চুমু খেল। পর মুহূর্তে জেন্টালম্যান হয়ে গেল। শুধু থমকে গেল উৎসা। নিঃশ্বাস গলায় আটকে আছে। কি বলবে বুঝতে পারছে না। ঐশ্বর্য ফিসফিসিয়ে বলল। কেউ দেখেনি। তৎক্ষণাৎ পিছন থেকে রুদ্র বলে উঠে। উপস সরি দেখে ফেলছি। উৎসা পিছনে তাকিয়ে দেখে রুদ্র ফোনের দিকে তাকিয়ে কথাটা বলল। রুদ্র পরেই জিসান বলে উঠে। আমি কিন্তু সত্যি কিছু দেখিনি। উৎসা এবার জিসানের দিকে তাকালো। জিসান কপালে হাত রেখে সিটের সাথে হেলান দিয়ে বসে আছে। এদিকে কেয়া আর নিকি হাসতে হাসতে শেষ। উৎসার নাকের পাটা ফুলে ওঠে। ঠাস করে ঐশ্বর্যের বাহুতে কিল বসিয়ে দিল। অসভ্য রিক চৌধুরী। ঐশ্বর্য ক্রূর হাসল। ইস বেইবি তার সামথিং ফিল দিচ্ছে। প্রায় আধ ঘন্টা পর আলহামরা মার্কেট পৌঁছে গেল। এখানে কিছু পছন্দ হলো না কারোই। ঐশ্বর্য ইউনিক কিছু নেবে। ব্যাস হয়ে গেল। সবাই মিলে চলল ব্লু ওয়াটার মার্কেটে। একে লেহেঙ্গা দেখছে উৎসা। নিকি আর কেয়া দুজনেই দেখছে। উৎসাকে কোনটাতে মানাবে। সবাই একেবারে বিয়ের শপিং করেই বাড়ি ফিরবে বলে ঠিক করেছে। উৎসা আয়নার সামনে দাঁড়িয়ে হালকা মিষ্টি কালারের মধ্যে লেহেঙ্গা দেখছে। ঐশ্বর্য এসে পিছনে দাঁড়ালো। তার চোখে পড়ে একটা লাল টকটকে লেহেঙ্গা। ওইটা হাতে তুলে নেয়। রেড রোজ এটা ট্রাই করো। উৎসা ঐশ্বর্যের হাত থেকে লাল লেহেঙ্গা নিল। গায়ে ধরতেই ঐশ্বর্য মৃদু হাসল। মাই রেড রোজ। উৎসার নাকের ডগায় সুরসুরি লাগছে। উফ ওই লোকটা আস্ত নির্লজ্জ। কিক্ষণ পর পার্টির জন্য একটা গাউন নিল উৎসা। নিকি বলল এটা ট্রায়াল রুমে গিয়ে ট্রাই করে আসতে। উৎসা গাউন নিয়ে ট্রায়াল রুমের দিকে এগিয়ে যেতে লাগল। ঐশ্বর্য পিছন পিছন যেতে থাকে। জিসান দেখে বলে উঠল। শেইমলেস ম্যান। ঐশ্বর্য ঠোঁট গোল করে চুমু ছুঁড়ে বলে। আই কান্ট কন্ট্রোল মাইসেলফ। সামথিং নিডস। জিসান কপাল চুলকে নেয়। এই ছেলে ভালো হবে না। তুমি কি সত্যি ওদের বিয়েতে মতো দিয়েছ শহীদ। আফসানার এহেন প্রশ্নে বিরক্ত বোধ করল শহীদ। তো আমি কি তোমার মতো নাটক করি। আফসানা দাঁত কটমট করে বলল। আমি নাটক করি। শহীদ তাচ্ছিল্যের হাসি হাসল। কেন কয়েক বছর আগে যে নাটক করেছিলে তা কি ভুলে গেছ। মুখ সামলে কথা বলো শহীদ। শহীদ প্রচণ্ড রেগে গেল। তোমার লজ্জা বলতে তো কিছুই নেই। আরে এবার তো কিছুটা লজ্জাবোধ করো। ছি। আফসানা বেশ বিরক্ত। বছর কয়েক আগে শহীদকে ছেড়ে আফসানা চলে গিয়েছিল। কিন্তু যখন শুনল শহীদ জার্মানিতে খুব বড় একটা কোম্পানিতে কাজ করে সেদিন বেশ অবাক হলো আফসানা। মনে মনে খুব আফসোস জাগে তার। সে চেয়েছিল আবার ফিরতে। সেই হিসেবে জার্মানিতে শহীদের খোঁজ খবর নিতে শুরু করে। খোঁজ নিয়ে জানতে পারে শহীদ আর মনিকা চৌধুরী নামে একটি মেয়ে সম্পর্কে। আফসানা ভীষণ পরিমাণে রেগে গেল। সে চাইছিল শহীদ তার কাছে ফিরুক। কিন্তু কিছুদিন পর জানতে পারে শহীদ আর ওই মেয়ে বিয়ে করেছে। আফসানা এবার আর থাকতে পারল না। একদিন সকালে শহীদকে ফোন করে বলে সে প্রেগন্যান্ট।
যা পুরোটাই নাটক ছিল। শহীদ ভীষণ পরিমাণে ঘাবড়ে গেল, আফসানা যাই করে থাকুক, তাদের বাচ্চার তো কোনো দোষ নেই। শহীদকে এটা সেটা বুঝিয়ে আবার ফিরতে এক প্রকার বাধ্য করে আফসানা। শহীদ বাচ্চার কথায় বাধ্য হয়ে সব ছেড়ে ছুড়ে বাংলাদেশ ফিরে এলো। বাংলাদেশ এসে শহীদ জনসম্মুখে আফসানাকে বিয়ে করে। কিন্তু বিয়ের 4 মাসের মাথায় জানতে পারে আফসানা প্রেগন্যান্ট না। সবই তার মিথ্যে নাটক ছিল। আফসানাকে ডিভোর্স দিতে চেয়েছিল শহীদ, কিন্তু 6 মাসের মাথায় আফসানা কনসিভ করে। এবারেও বাধ্য হয়ে শহীদ আফসানাকে মেনে নেয়। গুনে গুনে অনেকগুলো বছর পর শহীদ জানতে পারে তার আরও একটি ছেলে আছে। রুদ্রর বড় ভাই ঐশ্বর্য রিক চৌধুরী শহীদ মনিকার সঙ্গে যোগাযোগ করে। মনিকা কোনো অভিযোগ করল না, শুধু চেয়েছিল তার স্বামী তার ছেলেকে একবার ছুঁয়ে দেখুন। ঐশ্বর্য এসেছিল শুধু দুদিনের জন্য, সেই ঐশ্বর্যকে দেখে ভেতর লে উঠে আফসানার। তিনের ছেলে মেয়েকে কেউ বা দেখতে পারে? নিজের অতীত মনে পড়তেই রাগে ফুঁসে উঠে আফসানা। ট্রায়াল রুমে প্রবেশ করা মাত্র হুড়মুড়িয়ে কেউ একজন ঢুকে দরজা লক করে দেয়। পিলে চমকে উঠে উৎসার, আপনি? ঐশ্বর্য কিঞ্চিত ঘাড় বাঁকালো, আচমকা উৎসাকে দেয়ালের সাথে চেপে ধরে। আরে কি করছেন? উফ! উৎসা কিছুই বলতে পারল না, আর না বুঝল। তার কিছু বুঝে ওঠার আগেই ঐশ্বর্য এলোপাথারি চুমু খায় পুরো মুখশ্রীতে। বেইবি সামথিং ফিল। উৎসা নেতিয়ে পড়ছে ঐশ্বর্যের বেসামাল হাতের স্পর্শে। ঘাড়ে 1000 বার নিজের অধর ছুঁয়ে দিচ্ছে। উৎসা মিনমিনে গলায় বলল, যেখানে সেখানে শুরু হয়ে যায়। উৎসার এ কথা বলা মাত্রই ঐশ্বর্য ঘাড়ে দেয়। ইস! ঐশ্বর্য উৎসার ঠোঁটে গভীর দৃষ্টিতে তাকালো, উৎসা আন্দাজ করতে পেরে মুখ ঘুরিয়ে নেয়। ঐশ্বর্য ঠোঁট কামড়ে হাসল। সুইটহার্ট, ক্যান আই কিস ইউ? উৎসা কপাল কুঁচকে নেয়। অয়তা লোক একটা। এতক্ষণ জোর করল, এখন পারমিশন নিচ্ছে? বাহ রে মানবতা! একদম না, আমি কিন্তু চিৎকার করব। ঐশ্বর্য খানিকটা সরে গিয়ে দরজার সঙ্গে হেলান দিয়ে দাঁড়ালো। করো চিৎকার, দেখি কে কি করতে পারে। উৎসার মুখ হানি চুপসে গেল। ঐশ্বর্য এগিয়ে এসে উৎসার ললাটে শব্দ করে চুমু খায়। ঐশ্বর্য শীষ বাজাতে বাজাতে বেরিয়ে পড়ল। উৎসা ভারী নিঃশ্বাস ফেলে, সে এটুকু বুঝে গেছে এই লোক শোধরানোর না। শপিং শেষ করে ফিরতে ফিরতে রাত হয়ে গেল সবার। জিসান নিকির জন্য কিছু নিয়েছে, আপাতত লুকিয়ে রেখেছে। সময় মতো দিয়ে দেবে, কিন্তু ম্যাডাম তো তাকে পাত্তাই দিচ্ছে না। বেচারা জিসান মনে মনে হতাশ হল। জার্মানির কত মেয়ে তার জন্য পাগল, অথচ এই মেয়ে তাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। সবাই যে যার মতো গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল, সবাই একেবারে ডিনার করেই ফিরেছে। উৎসা ড্রয়িং রুমের লাইট অফ করে রুমের দিকেই যাচ্ছিল। তৎক্ষণাৎ কানে এলো গিটারের টুংটাং শব্দ। উৎসা ঘাড় ঘুরিয়ে উপরে দেখার চেষ্টা করল। শব্দটা মূলত ছাদ থেকে আসছে, বিড়বিড় করে আওড়াল। এত রাতে ছাদে কে? উৎসা বড় বড় পা ফেলে ছাদের দিকে এগিয়ে গেল। দরজা আগে থেকেই খোলা ছিল, ভেতরে উকি দিতেই দেখল ঐশ্বর্য আর জিসান বসে আছে। এ কি মিস বাংলাদেশি, তুমি এখনো জেগে আছো? জিসানের কথায় মৃদু হেসে বলল উৎসা। না আসলে, বুঝতে পেরেছি, আমার ফ্রেন্ডকে মিস করছো। উৎসা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। ঐশ্বর্য ফিক করে হেসে উঠল। উৎসা কিঞ্চিত লজ্জা পেল। আমি অন্য একটা কাজে এসেছি। গিটারের শব্দ পাচ্ছিলাম। জিসান জিভ কাটল। ঐশ্বর্য আমতা আমতা করে বলল, কিসের গিটার? উৎসা মাথা চুলকে বলে, আমি তো শুনতে পেলাম। ভুল শুনেছ, কানে প্রবলেম। ডক্টর দেখাও। ঐশ্বর্য এক প্রকার উৎসাকে ধমক দিয়ে চলে গেল। উৎসা কিছুই বুঝল না, যা বাবা জিজ্ঞেস করাতে এত রাগল কেন। জিসান দাঁতকে লিয়ে বলে, ভুল প্রশ্ন জিজ্ঞেস করে ফেলেছ। চলো চলো ঘুমাতে যাও। উৎসা গুটি গুটি পায়ে ছাদ থেকে নেমে গেল। বন্ধু আর সে দুজনেই পাগল। কখন কি হয় কেউই জানে না, আস্ত পাগল। উৎসা যেতেই ঐশ্বর্য উকি দিয়ে দেখল, জিসান শব্দ করে হেসে উঠল। ঐশ্বর্য ফের ছাদের দিকে গেল। সাথে গেল জিসান। জনে মিলে একটা বড় সারপ্রাইজ দিতে চাইছে উৎসাকে।